এবং সায়েন্সের আরেকটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে বেস্ট এক্সপ্লেনেশন, যেটার ব্যাপারে ডিরেক্ট অবজারভেশন থাকে না, যেটার ব্যাপারে ডিরেক্ট অবজারভেশন থাকে না, প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ থাকে না, সেটার ব্যাপারে আমরা কি করি, আমরা বেস্ট এক্সপ্লেনেশনকে খুঁজি। এটা কাইন্ড অফ অ্যাবডাকটিভ রিজনিং, যে কোনো বিষয় আমি নিশ্চিত না, তো আমি কি করি যে পসিবল অপশন কয়টা আছে, সো ওইটার মধ্যে কোনটা বেস্ট অপশন। সো এটা মোটামুটি আমি ওই আঙ্গিকে যাব। তারপর ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে শেষের দিকে আমি আমার মেইন আর্গুমেন্টগুলা, মানে আমি যেভাবে সাজাইছি প্রেজেন্টেশনটা, এটা হচ্ছে কি একটা প্রথমে একটা ব্যাকড্রপ থাকবে, একটা বেসিক পটভূমি থাকবে, তারপরে আমি আর্গুমেন্টগুলো আনবো এবং আমার মেইন আর্গুমেন্টটা আমি সবার লাস্টে আনবো, এবং আমি আমার এমপেরিক্যাল বেস যে আমার যে আর্গুমেন্ট আছে সেটা আমি একদম সবার লাস্টে আনবো। আমি একটু সবাইকে রিকোয়েস্ট করবো, একটু সময় লাগলেও কাইন্ডলি একটু সঙ্গে থাকবেন, কারণ ব্যাপারটা পুরা এই উপস্থাপনাটা অলমোস্ট 80%ই হচ্ছে কি 90% হচ্ছে বেসড অন মানে ফিলোসফিক্যাল ব্যাপার স্যাপারগুলো খুব বেশি রিজনিং। তো এই সবাইকে একটু খুব কেয়ারফুলি শুনতে হবে, কারণ খুব টাইট আর্গুমেন্ট, তো সো একটা আর্গুমেন্ট মানে প্রেমিসের প্রথমটা তার পরেরটার উপর খুব বেশি ইম্প্যাক্ট ফেলে। সো আমি যেটা বলবো সেটার উপর বেস করে আমার পরের কথাগুলো হবে, এবং তার কথা বেস করে তার পরের কথাগুলো হবে। সো এই জন্য একটু সবাইকে একটু বেশি কনসেন্ট্রেট থাকতে হবে এটার উপরে। সো আমরা এখন যেটা মেইনলি এখন হচ্ছে আমরা বেস্ট এক্সপ্লেনেশনটা কি ওই পয়েন্ট অফ ভিউ থেকে যাব। সো প্রথম কথা হচ্ছে কি, আমরা যারা থিইজম এবং ডিইজম, থিইজম হচ্ছে ধরেন একটা হচ্ছে কি আমার যারা মনোথিইজম এক ঈশ্বরবাদী, তারপর হচ্ছে প্যানথিইজম প্যানেনথিইজম যারা সর্বেশ্বরবাদী বিশ্বাস করে সবকিছু গড, তারপর ধরেন ডিইজম এটা ওরাও গডে বিলিভ করে, বাট প্যানথিইজম মনোথিইজম পেগানিজম এগুলো সব হচ্ছে থিইজম, বাট তারা হচ্ছে পার্সোনাল গডে বিলিভ করে। আমার যারা হিন্দু আছে হিন্দুদের মধ্যে পেগানিজম আছে, পলিথিইজম আছে, প্যানথিইজম আছে, প্যানেনথিইজম আছে। আবার আমরা হচ্ছে যারা ইব্রাহিমিক রিলিজন এক ঈশ্বরবাদী, ইসলাম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম আর অন্যান্য ধর্মগুলা মেইনলি হচ্ছে কি এক ঈশ্বরবাদী, যদিও হিন্দু ধর্মটা আলটিমেটলি মনোথিইজমই, এবং হিন্দুদের সবাই দাবি করে যে এটা মনোথিইজম এবং এটা মনোথিইস্টিক রিলিজন, কারণ আলটিমেটলি উপরে একজনই ব্রাহ্মণ মূলত বিভিন্ন রূপে আসে। সো গড একজনই, সুপ্রিম এনার্জি, সুপ্রিম বিইং, পিওর এনার্জি ফর্ম যেটা, সেটা হচ্ছে একজনই, যেটা হিন্দুদের ধর্মমত, বাট তিনি বিভিন্ন ফর্মে আসেন। সো আমি যে বলতে চাচ্ছি যে আমাদের ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম যত ধর্ম আছে পৃথিবীতে, শিখ ধর্ম শুরু করে সবাই, শিখ ধর্মটাও মনোথিইজম, আবার কেউ কেউ বলে এটা প্যানথিইজম টাইপের। তো সবগুলো ধর্ম হচ্ছে থিইজম, আমরা সবাই একটা পার্সোনাল গডে বিলিভ করি। আর যেটা ডিইজম সেটা হচ্ছে গিয়ে গডে বিলিভ করে, বাট সেটা কোনো পার্সোনাল গড না, যে গড আমাদের কথা শুনে, তিনি আমাদের প্রেয়ার শুনে, তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদের খোঁজ খবর রাখেন। ব্যাপারটা ওরা যারা ডিইজম, এবং সায়েন্টিস্টদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে ডিএস্ট। আইনস্টাইনও ডিএস্ট ছিল, কেউ কেউ বলে সে প্যানথিয়েস্ট ছিল, দুটা মতই আছে, আইনস্টাইন ওয়াজ আ প্যানথিয়েস্ট অর মেবি ডিএস্ট। এবং 18th সেঞ্চুরি 19th সেঞ্চুরির সব সায়েন্টিস্টরা মোটামুটি যারা বিলিভ করতো তারা কাইন্ড অফ অলমোস্ট সবাই হচ্ছে কি ডিএস্টিক গডে বিলিভ করতো, এবং ক্রিশ্চিয়ান গডেও একটা অংশ বিলিভ করতো, বাট মেজরিটি ছিল ডিএস্ট। সো আমি যেটা বললাম কি, আমরা প্রথম হচ্ছে বেস্ট এক্সপ্লেনেশন থেকে যাব, এই পয়েন্ট অফ ভিউ থেকে, এই অ্যাঙ্গেল থেকে যাব, এবং যেটা করবো হচ্ছে আমরা হচ্ছে থিইজম প্লাস ডিইজম এর যে একটা গডের এক্সিস্টেন্স প্রথমে দেখাবো, যে গড ক্রিয়েটর একজন আছেন, দেন আমরা আমাদের পরের ধাপে যাব যে গড কি পার্সোনাল কি না, ওটা পরে যদি সময় থাকে তো আমরা যাবো ওখানে। সো এটাই যে কোন ধর্ম সত্য, স্পেসিফিক রিলিজন ধরে, এখানে যে খ্রিস্টান ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, মুসলিম ধর্ম, বুদ্ধিজম, জুডাইজম, এই সবগুলাই থিইজম, বাট এদের মধ্যে আমাদের থিওলজিক্যালি এবং ফিলোসফিক্যালি ব্যাপারে অনেক পার্থক্য আছে, যদিও সবাই আলটিমেটলি একজন গডে বিলিভ করে আলটিমেটলি, বাট সেটার সাথে আমাদের কানেকশন নিয়ে থিওলজিক্যাল কিছু পার্থক্য আছে। সো স্পেসিফিক গড নিয়ে আমি দ্য বিলিভার বাংলা চ্যানেলে, আমরা দ্য বিলিভার বাংলা চ্যানেলে 4 পর্ব একটা সিরিজ করা আছে যে কোন ধর্ম সত্য, ওখানে স্পেসিফিক আমি পার্ট 1 থেকে পার্ট 2, পার্ট 2 থেকে পার্ট 3, পার্ট 4 এইভাবে আমি একদম কনক্লুশনে পৌঁছাইছি স্পেসিফিক গডের ক্ষেত্রে। সো আমরা ওইভাবে এখন যাব না, আমরা যাব হচ্ছে কি জেনারেল গড, কনসেপ্ট অফ গড, আইডিয়া অফ গড। সো প্রথম হচ্ছে কি আমরা কিছু ব্যাকড্রপ, প্রথমে একটা পটভূমি সাজাবো যে কেন এই ধরনের কোশ্চেনগুলো আমরা করব, আসলে কি কারণে আমরা লাইভ করি, কি কারণে আমরা গডকে খুঁজি, কি কারণে আমরা ঈশ্বরকে খুঁজি, কেন আমরা ব্যাখ্যা চাই। সো এই জন্য একটা ব্যাকড্রপ দিব প্রথমে, সেটা হচ্ছে গিয়ে
একটা ফার্স্ট প্রেমিস, প্রথম একটা প্রেমিস দিয়ে যে আই ক্যান নট বিলিভ ইন গড, যেটা আমাদের নাস্তিক ভাইরা বলেন যে আই ক্যান নট বিলিভ ইন গড আনলেস ইউ প্রুভ এম্পেরিক্যালি দ্যাট গড এক্সিস্ট। আমি গডকে বিলিভ করব না বা করতে পারি না যতক্ষণ পর্যন্ত না তোমরা বা তুমি যারা গড বিলিভ করো তোমরা প্রুফ করবা, এবং সেটা কোন ধরনের প্রুফ, সেটা হচ্ছে গিয়ে এম্পেরিক্যাল হতে হবে। সো এটা হচ্ছে একটা স্পেসিফিক ফ্রেমওয়ার্ক যে এম্পেরিক্যাল হতে হবে, যেটা নাকি আমাদের ডিরেক্ট অবজারভেশন হতে হবে যে গড এক্সিস্ট করে। অর্থাৎ যদি এই ফ্রেমওয়ার্কের আন্ডারে এই বেঁধে দেওয়া মাপদণ্ডের মধ্য দিয়ে তোমরা কোনো প্রুফ দেখাতে পারো, দেন আই উইল অর আই ক্যান বিলিভ ইন গড। সো এখন কথা হচ্ছে এই যে লাইনটা যে আই ক্যান নট বিলিভ ইন গড আনলেস ইউ প্রুভ এম্পেরিক্যালি যে গড এক্সিস্ট, এই যে লাইনটা, এই যে প্রেমিসটা, প্রথম কথা হচ্ছে আমি এই প্রেমিসের সঙ্গে এগ্রি কেন করব, এই প্রেমিসটা ট্রু কেন, এই লাইনটা, এই স্টেটমেন্টটা ট্রু কেন, যদি ট্রু, এটাকে ট্রু স্টেটমেন্ট না ফলস স্টেটমেন্ট, এটাও তাকে দেখার বিষয়। চোখ বন্ধ করে আমি কেন একজনের একটা দিয়ে দেওয়া প্রেমিস, বেঁধে দেওয়া প্রেমিস আমি অ্যাকসেপ্ট করবো? সো হোয়াই শুড আই বিলিভ দিস স্টেটমেন্ট? আমি এই যে স্টেটমেন্টটা আছে এটা কেন বিলিভ করব? এই স্টেটমেন্টটা কি সাইন্টিফিক যে আই ক্যান নট বিলিভ ইন গড আনলেস ইউ প্রুভ এম্পেরিক্যালি দ্যাট গড এক্সিস্ট? এটা কি সাইন্টিফিক? এটা কি ট্রু স্টেটমেন্ট, ট্রু প্রেমিস? সো এটা একটা কোশ্চেন, ভেবে দেখবেন। আমরা এখন কনক্লুশন যাব না, সবাই ভেবে দেখেন, যারা আস্তিক বা নাস্তিক যারা আছেন সবাই, আমি নিজেও ভেবে দেখবো। তারপর হচ্ছে গিয়ে সায়েন্স ইজ দি অনলি ওয়ে টু ট্রুথ, এটা সেকেন্ড স্টেটমেন্ট, যে বিজ্ঞান এবং বিজ্ঞানের বেঁধে দেওয়া অর্থাৎ মেথোডোলজিক্যাল ফ্রেমওয়ার্কের বিজ্ঞানের যে সায়েন্টিফিক মেথড যেটা আছে, আমি পরবর্তী আলোচনা করব যে সায়েন্সের যে মেথোডোলজি কি। তো সায়েন্স ইজ দি অনলি ওয়ে টু ট্রুথ, বিজ্ঞান হচ্ছে গিয়ে সত্যকে খুঁজে বের করা, সত্য পর্যন্ত পৌঁছাবার, সত্যকে ডিসকভার করার একমাত্র মাধ্যম হচ্ছে গিয়ে সায়েন্স এবং সায়েন্টিফিক মেথোডোলজি, সায়েন্টিফিক মেথড যেটা আছে, পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি। এই স্টেটমেন্টটা ট্রু কিনা, এই প্রেমিসটা ট্রু কিনা, হোয়াট ইজ দ্য এম্পেরিক্যাল এভিডেন্স অর সায়েন্টিফিক ডাটা ফর দিস স্টেটমেন্ট? এই যে স্টেটমেন্টটা বলা হলো, আমাকে দেওয়া হলো এবং আমাকে রিকোয়েস্ট করা হচ্ছে বা আমাকে ফোর্স করা হচ্ছে অথবা প্রপোজ করা হচ্ছে আমাকে যে you should or you must, you have to believe a statement that science is the only way to truth. So what is the empirical evidence or scientific data for this statement? এই স্টেটমেন্টের পক্ষে empirical evidence কি আছে এবং এই স্টেটমেন্টের পক্ষে সায়েন্টিফিক ডাটা কি আছে? কারণ সায়েন্স ইজ দি অনলি ওয়ে টু ট্রুথ, এটা তো ফার্স্ট প্রেমিস না, এটা তো আমাদের মেনে নেওয়া অ্যাজাম্পশন না। হ্যাঁ, আমাদের কিছু ফার্স্ট প্রিন্সিপাল আছে, সো আমাকে এটা তো ওই ফার্স্ট প্রিন্সিপাল থেকে নেওয়া না। এই লাইনটা অবশ্যই ফার্স্ট প্রিন্সিপাল থেকে যে অ্যাক্সিয়াম গুলো আছে আমাদের মেনে নেওয়া বিশ্বাস, যেটা সায়েন্স করার আগে কিছু জিনিস মেনে নেয়। সো এটা তো ওই স্টেটমেন্ট না। সো ইউ কান্ট প্রুভ দিস স্টেটমেন্ট থ্রু সায়েন্স। সো আমরা কোনোভাবেই বৈজ্ঞানিক যে পদ্ধতি, সায়েন্টিফিক মেথড দিয়ে এই স্টেটমেন্টটাকে প্রুভ করা যায় কিনা দেখার বিষয়। যদি কেউ প্রুভ করতে পারে খুব ভালো কথা। আচ্ছা, এখন কথা আমি বললাম যে বারবার আমরা একটা ব্যাকড্রপ দিব যে প্রেক্ষাপট পটভূমি আসলে কিসের আলোকে কথাগুলো আমরা সামনে যে আগাবো কিসের উপর বেস করে। সো প্রথম হচ্ছে কি, 3 ways you can look at reality that we are living in. আমরা যেই মহাবিশ্বে বাস করতেছি, আমি যখন বড় হয়েছি আমি আমার চারপাশকে অনুভব করতে পারি। সো আমি আমার ডানে বামে উপরে যা কিছু দেখি, আমি আমাকে দেখি, আমি আমাকে অনুভব করি, এবং আমি ছাড়া যা কিছু আমি অনুভব করি, যা কিছু আমি দেখতেছি, রাতের আকাশ, রাতের তারা, সূর্য, চন্দ্র, গাছপালা, পাহাড়, পর্বত, সমুদ্র, নদী, বৃষ্টি, ফসল, সবকিছু, সবুজ ঘাস, সবুজ মাঠ আর নীল আকাশ। সো এই যে বাস্তবতা, এই যে রিয়ালিটি, এই আমি কোন রিয়ালিটির মধ্যে আসি? সো এইটাকে ফিলোসফাররা 3টা স্টেটে ভাগ করছে। একটা হচ্ছে আমাদের মেন্টাল ওয়ার্ল্ড, যেটা আমার নিজের এক্সপেরিয়েন্সেস, আমার কনসাসনেস, আর হচ্ছে আমার ফিলিংস, আমার অভিজ্ঞতা, আমার চেতনা এবং আমার অনুভূতি। এটা হচ্ছে আমার মেন্টাল স্টেট বা আমার মেন্টাল ওয়ার্ল্ড। আমার মধ্যে এই মেন্টাল ওয়ার্ল্ড বাস করে। আমি হচ্ছে কি মেন্টাল ওয়ার্ল্ড, আমার অভিজ্ঞতা, আমার চেতনা এবং আমার অনুভূতি। 2 নম্বর হচ্ছে দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, যেই আমি নিজে ফিজিক্যাল, আই এম মেড আউট অফ ম্যাটার। আমি ম্যাটারের, আমার মধ্যে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন অ্যাটম, কার্বন অ্যাটম, অক্সিজেন অ্যাটম আছে। সো এই সমস্ত অ্যাটমের তৈরি আমি। সো আমি অ্যাটমের তৈরি। সো আমি একটা ফিজিক্যাল জিনিস। একইভাবে চেয়ার, টেবিল, যা দেখি, পাহাড়, পর্বত, সবকিছু ম্যাটার। সো এইটা একটা ওয়ার্ল্ড। একটা হচ্ছে আমার মেন্টাল ওয়ার্ল্ড,
আর এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড, ইনক্লুডিং মাই সেলফ। আমার একটা ফিজিক্যাল এক্সিস্টেন্সও আছে, আমার একটা মেন্টাল এক্সিস্টেন্স আছে, আমার একটা কনসিয়াসনেস আছে, আবার একটা ফিজিক্যাল এক্সিস্টেন্সও আছে। 3 নাম্বার যেটা রিয়ালিটি, এটা হচ্ছে গিয়ে দি অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড। এটা কি? এটা হচ্ছে এক্সিস্টিং ইন থট অর অ্যান আইডিয়া। অর্থাৎ এই অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ডটা এক্সিস্ট করে কোথায়? এটা আমার চিন্তার মধ্যে এবং আইডিয়া মধ্যে এটা বাস করে, বাট নট হ্যাভিং আ ফিজিক্যাল অর কনক্রিট এক্সিস্টেন্স। বাট এটার কোনো ওই ফিজিক্যাল ওয়ার্ল্ডের মতো যে 2 নাম্বার স্টেপ। এক নম্বরটা আর তিন নম্বরটার ভিতরে ডিফারেন্সটা আসলে কি? এইটা আমি আসবো যে আসলে কি পার্থক্য। কোনো ফিলোসফার এটাকে অ্যাড করছে, এটা আমি আসবো যে কেউ বলছে যে মূলত প্লেটো সম্ভবত অ্যারিস্টটল 3টা ক্যাটাগরি করছে। পরবর্তী ফিলোসফার মানে 2টা মতই আছে। কোনো ফিলোসফাররা বলছে যে না, স্টেট 3টাই, বাট কেউ বলছে যে স্টেট মূলত 2টা, বাট আমরা 3টা করতে পারবো। এটা হচ্ছে সাবডিভিশন, মেন্টাল ওয়ার্ল্ডের একটা সাবডিভিশন। অর্থাৎ এটা হচ্ছে আউট অফ মাইন্ডের একটা ক্রিয়েশন, মাইন্ডের একটা স্টেট হচ্ছে গিয়ে আমাদের আইডিয়া, আমাদের থট, যেটা অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড। সো বাকি মূলত হচ্ছে কি 3টে সবাই বলে যে একটা হচ্ছে মেন্টাল ওয়ার্ল্ড, একটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড, যেটাকে আমাদের আইডিয়ার মধ্যে থাকে, আমাদের থটের মধ্যে থাকে, এবং এটার কোনো হ্যাভিং আ মানে নট হ্যাভিং আ ফিজিক্যাল অর কংক্রিট, এটা কোনো কংক্রিট এক্সিস্টেন্স নাই। যেমন ফর এক্সাম্পল ম্যাথমেটিক্স, আমাদের আইডিয়াস, আমাদের কনসেপ্টগুলো, গণিত, আমার ধারণাগুলো হচ্ছে। এখন এই যে 3টা স্টেট, এই 3টা স্টেটকে নিয়ে 3টা মিস্ট্রি তৈরি হয়। এই 3টা স্টেটকে নিয়ে 3টা মিস্ট্রি তৈরি হয়। এটা হচ্ছে the fact that the world of physics seems to depend so extraordinary precisely, এটা বাস্তবতা, এটা ফ্যাক্ট। আমরা যেটা এক্সপেরিয়েন্স করতেছি যে ফিজিক্যাল ওয়ার্ল্ড, এটা ফিজিক্স, দ্য ওয়ার্ল্ড অফ ফিজিক্স, বস্তু জগৎ, এটা হেভিলি মনে হয় আমাদের কাছে ডিপেন্ড, এবং খুব প্রিসাইসলি ডিপেন্ড, এবং খুব এক্সট্রা অর্ডিনারিলি ডিপেন্ড, এবং খুব সফিস্টিকেটেডলি ডিপেন্ড। And the more we explore it, the more precise we see this is. যত বেশি আমরা আমাদের এই ফিজিক্যাল ওয়ার্ল্ডটাকে আমরা ডিসকভার করি অর ইনভেন্ট করি, যেটাই করি, ততই দেখি, যত দিন যাচ্ছে আমাদের, ততই দেখি যে ইউনিভার্স আগে যা ছিল তার থেকে এখন মনে হচ্ছে যে আরো বেশি প্রিসাইসলি এবং এক্সট্রা অর্ডিনারি সফিস্টিকেটেডলি এটা খুবই অর্ডার্ড, নিয়মতান্ত্রিক, শৃঙ্খলা। সো এটা একটা বাস্তবতা, অ্যান্ড ইটস প্রিসাইসলি গাইডেড বাই ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল। এবং দেখা যাচ্ছে যে আমরা ইউনিভার্স সম্পর্কে যা জানতেছি, ইউনিভার্সের বিধিবিধান, লজ অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন, ইউনিভার্স যেটা মেনে চলতেছে, গ্র্যাভিটেশনাল ল, নিউক্লিয়ার স্ট্রং ফোর্স, উইক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আরো যা ফোর্স আছে, এই সবগুলো ফোর্সই হচ্ছে কি প্রিসাইসলি গাইডেড বাই ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস। ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন বা প্রিন্সিপাল বর্ডার টার্মে, এটার সঙ্গে খুবই প্রিসাইজ। অর্থাৎ আমরা এখন যত বেশি গবেষণা করতেছি, তত বেশি দেখতেছি যে ইউনিভার্স খুব বেশি প্রিসাইসলি অর্ডার্ড, এবং ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস গভর্ন ইন সাচ আ প্রিসাইজ ওয়ে দ্য ওয়ে দিস ফিজিক্যাল ওয়ার্ল্ড অপারেটস। সো আমরা দুইটার মধ্যে একটা মিল পাচ্ছি যে আমরা, এবং বিজ্ঞান সায়েন্টিস্টরা, আমাদের যারা কসমোলজিস্ট, ফিজিসিস্ট, থিওরিটিক্যাল ফিজিসিস্ট, ওনারা সবাই এটা এখন বিশ্বাসই করে যে আমরা ম্যাথের থ্রুতে, গণিতের এবং ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল উপর বেস করে এবং ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে আমরা ইউনিভার্সকে ব্যাখ্যা করতে পারবো, এবং ইউনিভার্স অলরেডি ম্যাথমেটিক্যালি প্রিসাইজ ইউনিভার্স শুধু আমাদের জন্য অপেক্ষা করতেছে টু ডিসকভার, শুধু বের করার জন্য। সো লাইক আইনস্টাইন শুধু বের করছে যে ইউনিভার্সটা এই, যেমন আইনস্টাইনের যে স্পেশাল ওর যে কি বলে জেনারেল রিলেটিভিটি আর স্পেশাল রিলেটিভিটি, দুটো থিওরি আছে, আরো যা আছে সবকিছু মনে জন্য আমরা ইউনিভার্স অপেক্ষা করতেছে আমাদের জন্য যে ডিসকভার নিয়ে, আমাকে ডিসকভার করো। দি আনরিজনেবল ইফেক্টিভনেস অফ ম্যাথমেটিক্স দ্যাট দ্য ইউনিভার্স সিম টু বি রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উই ক্যান ডিসকভার ইট। অর্থাৎ একটা অযৌক্তিক প্রভাব, ম্যাথের, গণিতের একটা অযৌক্তিক, আনরিজনেবল ইফেক্টিভনেস অন দ্য ইউনিভার্স। ম্যাথের একটা অযৌক্তিক প্রভাব ইউনিভার্সের মধ্যে আছে দেখে মনে হচ্ছে আমাদেরকে, যেটা নাকি এখন মনে হয় যে ইউনিভার্সটা যেন ম্যাথের ভাষায় লেখা হয়েছে, গণিতের ভাষায় লেখা হয়েছে, এবং উই ক্যান ডিসকভার ইট, আমরা এটা ডিসকভার করতে পারবো, এটা আমাদের এখন বিশ্বাস। অর্থাৎ সায়েন্টিস্টরা এটা বিলিভ করে, এটা মেনে নেয়, এটা বিশ্বাস করে সায়েন্টিস্টরা যে আমরা ডিসকভার করতে পারবো।
অর্থাৎ ইউনিভার্সটা অলরেডি অর্ডার, শুধু আমাদের ডিসকভার করতে হবে। আইনস্টাইনের ফেমাস স্টেটমেন্ট, এটা হচ্ছে দ্য মোস্ট ইনকম্প্রিহেন্সিবল থিং অ্যাবাউট দ্য ইউনিভার্স ইজ দ্যাট ইট ইজ কম্প্রিহেন্সিবল। যে মহাবিশ্বের ব্যাপারে সব থেকে অনধিগম্য, সম্ভবত এই ওয়ার্ডটা এরকমই, এরকম না, অনধিগম্য মানে এটা কি বলে, মহাবিশ্বের ব্যাপারে সব থেকে যে জিনিসটা মানে অবিশ্বাস্য এবং অনধিগম্য, সেটা কি, যে মহাবিশ্ব কম্প্রিহেন্সিবল, যে আমরা চাইলেই মহাবিশ্বকে বুঝতে পারি, মহাবিশ্বকে যে বুঝতে পারি এই ব্যাপারটাই সব থেকে ইনকম্প্রিহেন্সিবল। মহাবিশ্ব যে কম্প্রিহেন্সিবল, এই ব্যাপারটা সব থেকে ইনকম্প্রিহেন্সিবল কার কাছে? টু আইনস্টাইন, দি গ্রেটেস্ট মাইন্ড এভার এক্সিস্টেড ইন সায়েন্স। সো তার মানে এই না যে আইনস্টাইন বলছে দেখে এটা এরকম না, এটা সবাই এগ্রি, কারণ মহাবিশ্ব কেন কম্প্রিহেন্সিবল, এইটাই যেন সব থেকে ইনকম্প্রিহেন্সিবল। সো এটা ছিল প্রথম মিস্ট্রি ফিজিক্যাল ওয়ার্ল্ড সম্পর্কে, যেটা এটা ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল উপর বেস করে অর্ডার্ড। 2 নাম্বার, দেয়ার আর 3 মিস্ট্রি। 2 নাম্বার হচ্ছে গিয়ে যে হাউ ইজ ইট দ্যাট কনসিয়াসনেস এক্সপিরিয়েন্স ক্যান অ্যারাইজ ফ্রম ম্যাটার। 2 নাম্বার ছিল না যে মেন্টাল ওয়ার্ল্ড। সো আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ড নিয়ে একটা যে মিস্ট্রি, ফিজিক্যাল ওয়ার্ল্ড সম্পর্কে যে মিস্ট্রি, এটা আলোচনা করলাম। এখন আমরা এক নাম্বার যেই রিয়ালিটিটা, এটা হচ্ছে মেন্টাল ওয়ার্ল্ড। সো মেন্টাল ওয়ার্ল্ড সম্পর্কে বলা হচ্ছে যে হাউ ইজ ইট দ্যাট কনসিয়াসনেস এক্সপিরিয়েন্স ক্যান অ্যারাইজ ফ্রম ম্যাটার। ম্যাটার থেকে, বস্তু থেকে। অ্যাটম ইজ এ ডেড, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্কের মধ্যে, প্রোটনের মধ্যে যে কোয়ার্ক আছে, সবকিছু যা আছে এটা ডেড। হাইড্রোজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটম, কার্বন অ্যাটম, নাইট্রোজেন অ্যাটম, যতগুলা বেসিক এলিমেন্ট আছে, সবগুলা এলিমেন্ট যে অ্যাটমের তৈরি। তো আমাদের কোষগুলো, তো আমাদের কোষের মধ্যে ডিএনএ মধ্যে নিউক্লিওটাইডের মধ্যে আমাদের যে ডিএনএ ইয়েগুলা, বেসগুলা, সেই বেসগুলা তৈরি হয় হচ্ছে গিয়ে অ্যাটম গুলা মিলে এক একটা অ্যাটম। ওখানে কার্বন অ্যাটম থাকে, বেস অ্যাটমের মধ্যে অক্সিজেন অ্যাটম থাকে, নাইট্রোজেন অ্যাটম থাকে, সালফার অ্যাটম থাকে, সব অ্যাটম মিলে ফসফেট অ্যাটম থাকে, এই সব নাইট্রোজেন অ্যাটম থাকে, সবগুলো অ্যাটম মিলে আমাদের ডিএনএ এর যে বেস তৈরি হয়। কারণ কথা হচ্ছে যে ম্যাটার তো ডেড, পানি, বাতাস এবং পানির যে অ্যাটম বাতাসের মধ্যে এবং আমাদের পৃথিবীর যত অ্যাটম আছে সবকিছু ম্যাটার, আউট অফ ম্যাটার। তো ম্যাটার ইটসেলফ ইজ আ ডেড থিং। সো মৃত ম্যাটার কিভাবে কনসিয়াসনেস, চেতনাকে, অনুভূতি ক্ষমতাকে ক্রিয়েট করতে পারে, তৈরি করতে পারে, এইটা একটা মিস্ট্রি। যে কিভাবে, হাউ ইজ ইট, কিভাবে এটা সম্ভব। অ্যান্ড সার্টেন ব্রেন স্ট্রাকচার, যে আমাদের ব্রেন একটা স্ট্রাকচার না, এটা একটা স্পেসিফিক স্ট্রাকচার আছে ব্রেনের মধ্যে, সব প্রাণীর মধ্যে। সো একটা একটা নির্দিষ্ট ব্রেইনের গঠন, মানুষের মাথার যে গঠন, ব্রেইনের গঠন সামহাউ সিম টু গিভ রাইজ দিস কনসিয়াসনেস। অর্থাৎ আমাদের মাথার মধ্যে যে ব্রেইন সেল এবং ব্রেইনের যে ফর্মেশন, এটা যে মরফোলজি এবং এটা যে স্ট্রাকচার, গঠন, মাথার গঠন, ব্রেন সামহাউ কিভাবে ডেড ম্যাটেরিয়াল তৈরি ব্রেন এভাবে কনসিয়াসনেস ক্রিয়েট করতে পারে যে অন্য কিছুকে এক্সপিরিয়েন্স করে। অর্থাৎ যেটাকে আমরা বলি ফার্স্ট পার্সন এক্সপিরিয়েন্স নিয়ে একটা ভিডিও আছে দা বিলিভার চ্যানেলে, চেতনা নিয়ে একটা ভিডিও আছে যে ফার্স্ট পার্সন এক্সপিরিয়েন্স কি। অনেক লম্বা বিষয়, ছোটখাটো বিষয় জানা দরকার না এখন। 3 নাম্বার হচ্ছে কি যে our ability to use our conscious understanding to comprehend mathematics, যেটাকে অ্যাবস্ট্রাক্ট 3 নাম্বার ওয়ার্ল্ড, অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড। সো আমাদের যে যোগ্যতা আছে, ক্ষমতা আছে, সক্ষমতা আছে টু ইউজ আওয়ার কনসিয়াসনেস, এই যে আমাদের মেন্টাল ওয়ার্ল্ড, আমাদের কনসিয়াসনেস, আমরা এটাকে ব্যবহার করতে পারি এবং ব্যবহার করার ক্ষমতা আমাদের আছে কি ক্ষেত্রে? যে টু আন্ডারস্ট্যান্ডিং টু কম্প্রিহেন্ড ম্যাথমেটিক্সকে আন্ডারস্ট্যান্ড কম্প্রিহেন্ড করার জন্য, অ্যান্ড ডিপ আইডিয়াস, এবং ডিপ আইডিয়াকে হুইচ আর ভেরি ফার ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্স। কারণ ম্যাথমেটিক্যাল যে ওয়ার্ল্ড, যে অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ডগুলো আছে, আমাদের মাথার মধ্যে যে জগৎগুলো আছে, কল্পনার জগৎ, এগুলো অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড, অ্যাবস্ট্রাক্ট থিং, এগুলা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট, এগুলা যেগুলো আমাদের সরাসরি এক্সপিরিয়েন্সে নাই। ম্যাথমেটিক্স উই নেভার এক্সপিরিয়েন্সড নাম্বার 7, নাম্বার 1, নাম্বার 2, 0, 2, 3, 4, আমরা উই নেভার এক্সপিরিয়েন্সড এনি নাম্বার। সো আমাদের এক্সপিরিয়েন্সের বাহিরে যে জিনিসগুলো আমরা কখনো এক্সপিরিয়েন্সই করি নাই, সেগুলা কিভাবে আমরা আমাদের এই মেন্টাল ওয়ার্ল্ড, কনসিয়াসনেস দিয়ে আমরা এগুলা ক্রিয়েট করলাম, আমাদের আইডিয়াগুলো, থটগুলো ক্রিয়েট করলাম। সো এটা একটা থার্ড মিস্ট্রি। সো 3টা ওয়ার্ল্ডকে ঘিরে 3টা মিস্ট্রি, ইটস আ কোশ্চেন। সো এগুলো হচ্ছে আমাদের একটা ব্যাকড্রপ। সো
these realms of reality are so different and so causally unconnected, it seems that one wonder what is the underlying unity of all this. এই যে তিনটা ওয়ার্ল্ড না, আমাদের মেন্টাল ওয়ার্ল্ড, ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড, এই তিনটা ওয়ার্ল্ড প্যারালালি এক্সিস্ট করে। এই তিনটা ওয়ার্ল্ড প্যারালালি সমান্তরাল ভাবে একই সাথে আমার মধ্যে এক্সিস্ট করে এবং প্রত্যেক মানুষের মধ্যে এক্সিস্ট করে, প্রত্যেক প্রাণীর মধ্যে এক্সিস্ট করে, অ্যাটলিস্ট প্রত্যেক প্রাণীর মধ্যে যারা জীবন্ত, যারা এক্সপেরিয়েন্স করে তার চারপাশকে। সো তিনটা ওয়ার্ল্ড একই সাথে কিভাবে প্যারালালি সমান্তরালভাবে এক্সিস্ট করে, দিস রিলমস অফ রিয়েলিটি, যে তিনটা রিয়েলিটির তিনটা অংশ, তিনটা আনকানেক্টেড, বিচ্ছিন্ন তিনটা অংশ, এবং দিস রিলমস অফ রিয়েলিটি আর সো ডিফারেন্ট। তো এই তিনটা জগৎ এতটা ভিন্ন অ্যান্ড সো কজালি আনকানেক্টেড। কজালিকে বাংলায় মানে একটা কজ থেকে ডিফারেন্ট। কিভাবে আমি বলবো যে কিভাবে কজালি ডিফারেন্ট, আনকানেক্টেড? ইট সিমস দ্যাট আমরা সবাই চিন্তা করি, ওয়ান্ডার, আমরা অবাক হই, হোয়াট ইজ দি আন্ডারলাইং ইউনিটি ফর অল অফ দিস। এই তিনটা ওয়ার্ল্ডের কে একত্র করে, একীভূত করে, একত্র করে, একত্র কি বলে, ঐক্য সৃষ্টি করে। আলামিন ভাই, আমরা কি এটা বলতে পারি যে একটা আরেকটার পরিপূরক, একটাকে ছাড়া আমরা আরেকটাকে আসলে মানে তিনটা কম্বিনেশন নিয়ে আপনি আজকে আলামিন ভাই, আমরা প্রত্যেকে মানুষ, হ্যাঁ, বাদ দিয়ে আমরা চিন্তা করতে পারি না। না, মানে এই তিনটা ওয়ার্ল্ড এক্সিস্ট করে আমার মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে, কিন্তু এই তিনটা ওয়ার্ল্ডের মধ্যে এই যে একতা, প্যারালাল এক্সিস্টেন্স, এবং দে আর নট কন্ট্রাডিক্টিং ইচ আদার। তো এইটা এই তিনটাকে একত্র কিভাবে করব? মানে অরিজিন, আমাদের অরিজিন না, আমাদের বস্তুর অরিজিন, আমাদের কনসিয়াসনেসের অরিজিন, লাইফের অরিজিন। সো এই যে মেন্টাল লাইফ, মেন্টাল ওয়ার্ল্ডের অরিজিন, আমাদের কনসিয়াসনেস, আমাদের অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ডের অরিজিন এবং ম্যাটারের অরিজিন, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। সো এই তিনটা ওয়ার্ল্ড এক্সিস্ট করে, বাট এই তিনটা ওয়ার্ল্ড কিন্তু একসাথে এক্সিস্ট করে এবং একটা এদের মধ্যে একটা ইউনিটি আছে। এই ইউনিটিটাকে আপনি এটা, এই যে ইউনিটি আছে, এটার মধ্যে যে আন্ডারলাইং রিয়েলিটি আছে, এটা কি, এটা কিভাবে ব্যাখ্যা করবো আমরা? এটা একটা গ্রেট মিস্ট্রি। এক হচ্ছে তিনটা ওয়ার্ল্ডকে ব্যাখ্যা করা, তারপর তিনটা ওয়ার্ল্ডকে একীভূত ভাবে যে আছে আমার মধ্যে একটা শৃঙ্খলাবদ্ধ অবস্থায়, এটাকে ব্যাখ্যা করা। সো হাউ আর দিস থ্রি রিলমস রিলেটেড? এই তিনটা রিলমস কিভাবে রিলেটেড, এটা একটা আমাদের সলিউশন করতে হবে, কারণ এগুলো আমাদের সামনে প্রশ্ন। আর যদি বলি যে না না না, জানার দরকার নাই, শোনার দরকার নাই, খাও প্রিয় মজ করো ভাই, আমার জৈবিক চাহিদা আছে, আমি জৈবিক চাহিদা মিটাবো, এবং অবশ্যই ন্যায় ভাবেই। তো এটা হচ্ছে গিয়ে আমি যাকে ফলো করি, ওস্তাদ জাভেদ আহমেদ গামিদি, হি ইজ অ্যামেজিং, আনপ্যারালাল। উনি একটা উদাহরণ দিয়েছে, যেটা আমি কোন ধর্ম সত্যর প্রথম পার্টে এই ওনার কোডটা ইউজ করছি। এটা হচ্ছে গিয়ে উনি একটা এক্সাম্পল দিছে যে একজন শ্রমিক প্রতিদিন সকালে বের হয় যে তাকে কেউ কাজের জন্য ডেকে নিয়ে যাবে। সকালে দেখবেন আমাদের এখানে অ্যাটলিস্ট এরকম হয়, আমি এখন জানি না হয় কিনা, অনেক শ্রমিক থাকে, মানুষ এসে ডেকে নিয়ে যায় কাজের জন্য, এক একজন। তো সে শ্রমিক আসে, কিন্তু তাকে কেউ নেয় না, প্রতিদিন আসে, কেউ বছরকে বছর পার হয়ে যায়। তখন সে শ্রমিক একসময় বলে যে যা শালা, এখন মাটি চাইটা খাই, আর কি করবো, আর তো কিছু করার নাই। তো এখন যদি আমরা বলি, আমি সরি যে ওয়ার্ডটা মানে বললাম, কারণ এটা ওইভাবে বলতে হয় যাতে ওটা সবাইকে অনুধাবন করানো যায় আর কি, যে আর কি করবো, আর তো কিছু করার নাই, আমি আসতেছি, আমাকে নিচ্ছে না। তো একসময় হয় কি, অপারগতা প্রকাশ করা, যে এত কিছু, এত জানা দরকার নেই, জাস্ট লাইফ লিড করো। না না না, আমরা হচ্ছে হিউম্যান বিইং, আমাদের একটা ইন্টেলেকচুয়াল এক্সিস্টেন্স আছে, আমাদের একটা ইন্টেলেকচুয়াল এক্সিস্টেন্স আছে, আমরা কোশ্চেন করি, আমরা জানতে চাই আমি কে। সো এইটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, সো এটাকে ব্যাখ্যা করতেই হবে। সো এই জন্যই এত কিছু, যে এত ফিলোসফি, এত দর্শন, এত ধর্ম, এত এত বলে যে এই সব মিথোলজি, সব ধর্ম হচ্ছে মিথোলজি। বাট কথা হচ্ছে, এই মিথোলজি কেন অস্তিত্বে আসলো? এগুলাকে সলভ করার জন্যই তো। এই যে এত ফিলোসফি কেন আসলো, এইগুলাকে সলভ করার জন্যই তো। সায়েন্স, যে হার্ড সায়েন্স যেগুলা, অর্থাৎ কসমোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো হচ্ছে হার্ড সায়েন্স। সো এগুলো এক্সিস্টে কেন আসছে? ব্যাখ্যা করার জন্য আসছে। সো এগুলাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, এগুলা কেউ অ্যাভয়েড করেও না, কনসিয়াসলি বুঝে শুনে কেউ অ্যাভয়েড করেও না। সো এখন যে আমি বললাম যে একটা অপশন ছিল, যে আপনি বললেন না যে মেন্টাল ওয়ার্ল্ড আর অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড তো একই ব্যাপার। সো দ্য ম্যাথমেটিক্যাল অ্যাবস্ট্রাক্ট রিয়েলম ক্যান নট বি দ্য সোর্স অফ দ্য ফিজিক্যাল। এখন কথা হচ্ছে গিয়ে যে এই যে ম্যাথমেটিক্যাল অ্যাবস্ট্রাক্ট রিয়েলমস, জগৎ, এই যে ম্যাথের জগৎ, অ্যাবস্ট্রাক্ট জগৎ, cannot be the source of physical or conscious mental realms. অর্থাৎ
এই যে বস্তু জগৎ 2 নাম্বার জগৎ এবং 1 নাম্বার জগৎ মেন্টাল ওয়ার্ল্ড, সো মেন্টাল ওয়ার্ল্ড আর হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড, এই দুইটা ওয়ার্ল্ড কি 3 নাম্বার ওয়ার্ল্ড এক্সিস্টে আনছে আপনার অ্যাবস্ট্রাক্ট? এটা কি পসিবল? তো কথা হচ্ছে কি, ফর এক্সাম্পল নাম্বার 7 হ্যাজ নো ইফেক্ট আপন এনিথিং, সংখ্যা 7 এক্সিস্ট করে কিনা এটা পরের বিষয়। অর্থাৎ এমন না যে মহাবিশ্বের কোথাও সংখ্যা 7 এক্সিস্ট করে বা মহাবিশ্বের বাহিরে নাম্বার 2, 3, 4 এক্সিস্ট করে না, যেটা প্লেটো বিলিভ করতো যে নাম্বার গুলা রিয়েল লাইফে এক্সিস্ট করে, মানে একটা অর্থাৎ পারফেক্ট ওয়ার্ল্ডে এক্সিস্ট করে। এটা হচ্ছে ইমপারফেক্ট ওয়ার্ল্ড বাট পারফেক্ট ওয়ার্ল্ডে এক্সিস্ট, এটা ওনার বিলিভ, বাট আমরা এখন বিলিভ করি না। উনি বলতো যে নাম্বার সংখ্যা নাকি রিয়েল এক্সিস্ট করে। সো না, সো নাম্বার 7 এক্সিস্ট করে কিনা এটা পরের বিষয়, কিন্তু কথা হচ্ছে নাম্বার 7-এর কি কোনো ইম্প্যাক্ট আছে, কোনো ইফেক্ট আছে ম্যাটারের উপরে? মানে 2 যোগ 2 4, এই 2 যোগ 4 কি কখনো আমার পকেটে 4 টাকা ক্রিয়েট করবে, অর্থাৎ ম্যাটারকে কজ করবে? না। অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড কখনোই ম্যাটেরিয়াল কজ এর কজ না। ক্লিয়ার না ব্যাপারটা? অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড কখনো কোনো ফিজিক্যাল ওয়ার্ল্ডে ইফেক্ট নাই। সো দ্য অ্যাবস্ট্রাক্ট realms cannot provide the source of unity. সো আমরা যে ইউনিটি খুঁজতেছি 3টা ওয়ার্ল্ডের মধ্যে, এই 3টা ওয়ার্ল্ডের ইউনিটি কে প্রোভাইড করবে? অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড? না, অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড করে না। দ্য ম্যাথমেটিক্যাল অ্যাবস্ট্রাক্ট realm জগৎ cannot be source of the physical or conscious mental ওয়ার্ল্ডের। সো মেন্টাল ওয়ার্ল্ড এবং ফিজিক্যাল ওয়ার্ল্ডের জন্য এই অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড কখনো কজ না, আমরা দেখি না। একইভাবে ফিজিক্যাল অবজেক্ট হ্যাজ নো ইন্টেনশনালিটি, ফিজিক্যাল অবজেক্ট যেগুলো আছে ফিজিক্যাল বস্তু জগতে, এই নিজস্ব কোনো ইন্টেনশনালিটি নাই। সো দ্য মেন্টাল ইজ ডিফিকাল্ট টু ডিরাইভ ফ্রম দ্য ফিজিক্যাল। সো ফিজিক্যাল মেন্টাল জগৎ কি? মেন্টাল তো আমার এক্সপিরিয়েন্স, আমার কনসিয়াসনেস, আমার অনুভূতি, বাট ম্যাটার থেকে কি এটা আসছে কিভাবে? সো ম্যাটারের মধ্যে নিজস্ব কোনো ইন্টেনশনালিটি নাই, তাহলে ফিজিক্যাল অবজেক্ট ম্যাটার থেকে কিভাবে এটা ডিরাইভ হবে? একইভাবে ফ্রম অ্যাবস্ট্রাক্ট ইজ ইম্পসিবল, কারণ অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ডটা হচ্ছে কি মেন্টাল ওয়ার্ল্ডের ক্রিয়েশন। সো ওটা থেকে কিভাবে আসবে? সো আমরা ইউনিটি খুঁজে পাচ্ছি না। সো মেনি ফিলোসফার্স হ্যাভ থট, চিন্তা করছেন যে দ্যাট দ্য অ্যাবস্ট্রাক্ট realms ইজ নট রিয়েলি আ সেপারেট realms that exists by itself. So আমি যেটা বললাম, অনেকে বলছে যে অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড সেপারেটলি ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে না, but they are ideas in the mind of consciousness and they are the result of intellection by a mind. So এটা মূলত হচ্ছে আমাদের ব্রেনের যে বুদ্ধিমত্তা, ইন্টালেক্ট, আমাদের ব্রেন ইন্টালেকশন, এইটার ক্রিয়েশন হচ্ছে কি আমাদের এই অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ডটা। সো আই হোপ এটা একটা ব্যাকড্রপ ছিল, আই হোপ এটা ক্লিয়ার। এবার হচ্ছে গিয়ে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর ডিটারমাইনিং ট্রুথ অ্যান্ড ফলসহুড। সত্য এবং মিথ্যাকে ডিটারমাইন করার জন্য আমাদের কি ক্রাইটেরিয়া আছে? সো যেটা আগে গেল আলোচনা, সেটা হচ্ছে একটা বাস্তবতা, একটা সামারি, যে বাস্তবতা হচ্ছে এইটাই যেখানে আমরা বাস করতেছি। এখন হচ্ছে যে বাস্তবতার ব্যাপারে আমরা কিভাবে কোনো কনক্লুসিভ ওপিনিয়ন যাব, কোনটা ট্রুথ কোনটা ফলস। সো এই জন্য আমাদের এই ট্রুথ এবং ফলসে পৌঁছানোর জন্য আমাদের যে টুলসগুলো আছে সেটা হচ্ছে যে আমাদের 5 সেন্স, আমাদের দেখা, শোনা, স্পর্শ করার ক্ষমতা এবং স্মেল এবং হচ্ছে টেস্ট, এই 5টা আমাদের পঞ্চ ইন্দ্রিয় 5 সেন্স। এই 5 সেন্স দিয়েই মূলত আমরা এগুলোকে অ্যাজ এ টুলস ব্যবহার করি। এগুলো হচ্ছে গিয়ে এগুলোর মাধ্যমেই আপনার এম্পিরিসিজম এবং অবজারভেশন, আমরা যখন অবজার্ভ করি কোনো কিছুকে, আমি এই 5টা মাধ্যমকে ব্যবহার করে আমি অবজার্ভ করি আমার চারপাশকে। অলদো নট অ্যাকুরেট বাট আই এম বাউন্ড টু অ্যাকসেপ্ট, যদিও এই 5টা অবজারভেশনের যে 5টা টুলস, যদিও এটা আমাকে কখনো অ্যাকুরেট রেজাল্ট দেয় না সবসময়, বাট তারপরও আমি বাধ্য এগুলাকে ব্যবহার করতে হবে। আরেকটা হচ্ছে গিয়ে এই 5টা যে আমাদের 5 সেন্স আছে অবজার্ভ করার জন্য, ফর এম্পিরিসিজম, এম্পিরিক্যাল ডাটা কালেক্ট করার জন্য এই 5টা যে সেন্স আমরা ব্যবহার করি, এটা যে ত্রুটি আছে এবং কিছু ঘাটতি আছে, সেই ঘাটতিটা পূরণ করে কি? সেটা হচ্ছে আমাদের রিজনিং ক্যাপাবিলিটি, আমাদের র্যাশনাল ফ্যাকাল্টি, রিজন করার ক্ষমতা। আমরা ইনফার করি, অর্থাৎ আমাদের র্যাশনাল ফ্যাকাল্টি, আমাদের রিজনিং ক্ষমতাকে ব্যবহার করি, ইন্টেলেক্ট যেটা আমাদের বুদ্ধিমত্তা, এটাকে ব্যবহার করে আমরা কি করি? অনুমান করি। কি করে? আমরা প্রথমে এই 5 সেন্সকে ব্যবহার করে আমরা অবজার্ভ করি, সে অবজার্ভ উপর বেসড করে আমরা ইন্টেলেক্টকে ব্যবহার করি
সেই ব্যবহার করার মাধ্যমে আমরা তখন ইনফার করি, অনুমান করি, যেটা দেখা যায় না, যেটা বিয়ন্ড আমাদের অবজারভেশন। সো এই হচ্ছে আমাদের টুলস। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে 3 laws of thoughts, যেটা হচ্ছে কি আমাদের যে 3টা ল অফ লজিকের 3টা, যে এগুলা কেন, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো থাকলে আমরা আর্গুমেন্টে যেতে পারবো। সো 3টা ল অফ যে লজিক, এটা হচ্ছে গিয়ে an object is what it is, যেটা ল অফ আইডেন্টিটি, যে a is a is not b, আমি আপনি না, আপনি আমি না। সো এটা হচ্ছে ল অফ আইডেন্টিটি। আর এটা হচ্ছে গিয়ে a cannot be both A and B, so A একই সাথে A হতে পারবে না, আবার B ও হতে পারবে না। অর্থাৎ এটা ল অফ নন কন্ট্রাডিকশন। অর্থাৎ ফর এক্সাম্পল, আমার হাতে একটা মোবাইল আছে আবার নাই, সেম টাইম সেম প্লেসে, এটা ইম্পসিবল। এটা হচ্ছে ল অফ লজিকের ভায়োলেশন। সো A cannot be A and B at the same time. ওকে, আর 3 নম্বর হচ্ছে কি এভরি স্টেটমেন্ট ইজ আইদার ট্রু অর ফলস। আমি যাই বলবো সেই স্টেটমেন্টটা আইদার ট্রু হবে অর ফলস হবে। সো আমি বললাম যে বাহিরে বৃষ্টি হচ্ছে, সো বাহিরে বৃষ্টি হচ্ছে, হয় এটা ট্রু অথবা ফলস। এটা আমি কেন বললাম, এটা এই জন্য বললাম, এই যে 3টা ল অফ লজিক, এটা আমরা মেনে নেই, এটা আমাদের বিশ্বাস, এটা আমরা প্রুফ করি নাই। এই 3টা ল, যে এই 3টা ল কিন্তু আমরা সায়েন্টিফিক্যালি প্রুফ করে মানি নাই। এটা হচ্ছে আমাদের একটা অ্যাক্সিয়াম, আমাদের মেনে নেওয়া বিশ্বাস, মেনে নেওয়া একটা অ্যাজাম্পশন, ধারণা। এটা নিয়ে আমরা সায়েন্স করলে এগুলো করতে হবে। সায়েন্স করলে এই 3টা ল অফ লজিকে বিলিভ করতে হবে, নাহলে সায়েন্স করা যাবে না। সো সায়েন্টিস্টরা এটা বিলিভ করে নেয়। এবং যেটা বললাম ফার্স্ট প্রিন্সিপাল, যে এটা ফার্স্ট প্রিন্সিপাল কি, এটা হচ্ছে ধরেন আমরা যে সমস্ত বিশ্বাসগুলো আমরা সায়েন্টিস্টরা বিলিভ করে, যেমন রিয়েল লাইফ ইজ রিয়েল, দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েল, বাস্তব জগৎ বাস্তব, আমি বাস্তব, এটা কোনো স্বপ্ন না, এটা সায়েন্টিস্টরা মেনেই ফিজিক্স করে, এটা মেনেই কেমিস্ট্রি, এটা মেনে বায়োলজি। সো এটা হচ্ছে আমাদের মেনে নেওয়া বিশ্বাস, এটা আমরা প্রুফ করি না, সো আমরা এটা বিশ্বাস করে নিই। আর এটা হচ্ছে কি যে মেটাফিজিক্যাল কোশ্চেন, কারণ এগুলো আসবে, কারণ আমি যখন আর্গুমেন্টগুলো দিব না তখন এই ধরনের কোশ্চেনগুলো আসবে, এই জন্য আগে একটু ক্লিয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে কি ধরেন অ্যারিস্টটল যেটা, এবং সমস্ত ফিলোসফারও এটা এগ্রি করছে, যে কজ 4টা ভাগে ভাগ করা যায়, যে কোনো কজকে 4টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে ধরেন একটা টেবিল বানাবো, টেবিলটা বানাতে আমার একটা কিছু কাঠ লাগবে, সো কাঠগুলো হচ্ছে গিয়ে এই টেবিলটার জন্য ম্যাটেরিয়াল কজড, বস্তুগত কজ, কারণ। সো এটা হচ্ছে গিয়ে টেবিলের ম্যাটেরিয়াল কজ হচ্ছে গিয়ে কাঠ। এবার টেবিলের একটা কজ হচ্ছে গিয়ে ফর্মাল কজ, এই যেটা হচ্ছে ফর্মাল কজ, অর্থাৎ এই টেবিলটা কি আকারে হবে, কি শেপে হবে, সো এটা হচ্ছে গিয়ে আরেকটা কজ, এই কজটা নির্ধারণ করে যে কি শেপে হবে। আরেকটা কজ হচ্ছে গিয়ে ফাইনাল বলতে না, এবার 3 নম্বর হচ্ছে কি এফিশিয়েন্ট কজ, অর্থাৎ এই টেবিলটা কেউ বানাবে, এই কাঠটাকে ব্যবহার করবে, এবং কোনো একজন তার মাথার মধ্যে একটা ফর্মেশন তার মাথা থাকবে যে আমি কি ফর্মে বানাবো টেবিলটাকে, তারপর সে এটাকে বানাবে। সো যে বানাবে এই ম্যাটারগুলো নিয়ে এবং ফর্মটা নির্ধারণ করে, সে হচ্ছে এফিশিয়েন্ট কজ, এটাকে কার্পেন্টার, কাঠমিস্ত্রি হচ্ছে কি এই টেবিলটার এফিশিয়েন্ট কজ। আরেকটা হচ্ছে কি ফাইনাল কজ, অর্থাৎ এই টেবিলটা কেন বানানো হয়েছে, এটাতে কেউ পড়বে অথবা খাবে, বই রাখবে, যে কোনো কিছু করতে পারে। সো এইটা হচ্ছে ফাইনাল কজ, অর্থাৎ যেই কারণে টেবিলটা বানানো হয় এটা হচ্ছে গিয়ে ফাইনাল কজ। সো একটা ম্যাটেরিয়াল কজ, ফর্মাল কজ, এফিশিয়েন্ট কজ, আর হচ্ছে গিয়ে ফাইনাল কজ। এই 4টা কজের মধ্যে ম্যাটেরিয়াল কজ হচ্ছে গিয়ে এটার ন্যাচারাল কজ, আর টেবিলটা যে বানানো হয়েছে এটা হচ্ছে কি এফিশিয়েন্ট কজ। সো এগুলো হচ্ছে মেটাফিজিক্যাল কোশ্চেন। যদি ধরেন আমি একটা টেবিল বানালাম, যদি আমি বলি সায়েন্টিফিক্যালি প্রুফ করেন যে কোন ব্যক্তি টেবিলটা বানাইছে, এটা সায়েন্স প্রুফ করতে পারবে না, যে কোন কাঠমিস্ত্রি, বাংলাদেশে পৃথিবীতে লক্ষ লক্ষ কাঠমিস্ত্রি আছে, সো কোন কাঠমিস্ত্রি এই টেবিলটা বানাইছে, এটা সায়েন্স সারাক্ষণ যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে টেবিলটা দেখে, সে এটা বের করতে পারবে না টেবিলটা কে বানাইছে। সো এটা হচ্ছে একটা মেটাফিজিক্যাল কোশ্চেন। তারপর হচ্ছে ফাইনাল কজ, টেবিলটা কেন বানানো হয়েছে, টেবিলটা খাওয়ার জন্য বানানো হয়েছে, না টেবিলটা পড়ার জন্য বানানো হয়েছে, না টেবিলটা এমনি বানানো হয়েছে, না টেবিলটা কোনো শোরুমে রাখার জন্য, বন্ডেল রাখার জন্য বানানো হয়েছে, কি কারণে, এটা সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না। আপনি যখন চা বানান, বা আমার ফ্রেন্ড আমাকে একটা ঘড়ি দিল, সো ঘড়িটা আমি হাতে পড়লাম, সায়েন্স হয়তো এটা বলতে পারবে যে ঘড়িটার মধ্যে কি পরিমাণ ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, কবে বানানো হয়েছে, কিন্তু এই ঘড়িটা আমাকে কে দিছে এটা বলতে পারবে না, এবং ঘড়িটা আমাকে যে দিছে কেন দিছে সেও সায়েন্স বলতে পারবে না। একইভাবে টেবিলটা কেন বানানো হয়েছে এটা সায়েন্সের বিষয় না, এটা হচ্ছে মেটাফিজিক্যাল কোশ্চেন। সো এফিশিয়েন্ট কজ আর ফাইনাল কজ হচ্ছে কি আমাদের মেটাফিজিক্যাল কোশ্চেন।
সো কিছু মেটাফিজিক্যাল কোশ্চেন কেমন, যেমন হোয়াট ইজ দ্য অরিজিন অফ দ্য ইউনিভার্স, মহাবিশ্বের অরিজিন কি, এটা একটা মেটাফিজিক্যাল কোশ্চেন। যে ফার্স্ট কজ কি, হোয়াট আর দ্য আলটিমেট ম্যাটেরিয়াল কম্পোনেন্ট অফ দ্য ইউনিভার্স, আলটিমেটলি সেম কোশ্চেনই। এবং হোয়াট ইজ দি আলটিমেট রিজন ফর দ্য এক্সিস্টেন্স অফ দ্য ইউনিভার্স, ইউনিভার্স যে এক্সিস্ট করে, why there is something rather than nothing, কেন কিছু না থাকার চেয়ে কিছু আছে। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা হচ্ছে একটা মেটাফিজিক্যাল কোশ্চেন, যে এই মহাবিশ্বের অস্তিত্বের আলটিমেট ব্যাক রিজন, কারণ কি, মহাবিশ্বের অস্তিত্বের কারণ কি, এটা হচ্ছে একটা মেটাফিজিক্যাল কোশ্চেন। এগুলো সায়েন্সের বিষয় না, এগুলো হচ্ছে মেটাফিজিক্যাল কোশ্চেন। আমি যে দেখাচ্ছি যে মেটাফিজিক্যাল কোশ্চেনগুলো কি, এগুলো সায়েন্সের সিলেবাসের আউট অফ সায়েন্সের সিলেবাসের বাহিরের কোশ্চেন। তারপর আরেকটা হচ্ছে যেমন হোয়াই বি মোরাল, আমরা নৈতিকতা কেন মেনে চলি, কেন নৈতিকতা মেনে চলতে হবে, আমরা মোরাল বিং, মানুষ হচ্ছে একটা মোরাল এক্সিস্টেন্স, আমাদের একটা মোরাল এক্সিস্টেন্স আছে, আমরা নীতি নৈতিকতা মেনে চলি। কিন্তু এই যে কেন আমি নীতি নৈতিকতা মেনে চলবো, এইটা একটা মেটাফিজিক্যাল কোশ্চেন, এটা সায়েন্সের কোশ্চেন না। ভাই এতটুকু ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে কেউ যদি কোশ্চেন করে। না ঠিক আছে আলামিন ভাই, আপনি 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 কমপ্লিট করেন, কমপ্লিট করার পরে আমার কোশ্চেন থাকলে আমি করব ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি একটু ফিলে আগাই। হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে কি আমরা যাব আমাদের মেইন, যেখানে আমাদের মেইন যে প্রেজেন্টেশন, সেখানে আমরা এখন আসলাম, ওইটা ছিল ব্যাকড্রপ একটা। সো প্রথম হচ্ছে কি আমরা গডকে কেন বিলিভ করি, গডকে বিলিভ করছি এই কারণে যে গডের বিলিভটা হচ্ছে গিয়ে ন্যাচারাল ডিসপজিশন, অর্থাৎ আমার আপনার প্রত্যেকের, এটা মানুষের একটা সহজাত প্রকৃতি। মানুষ যখন বড় হয়, যখন তাকে বলা হয় এ তোমার বাবা, এ তোমার মা, তখন সেই বাচ্চাটা কি করে, এটাকে মেনে নেয় এবং সেটাকে চ্যালেঞ্জ করে না যে এটা কেমনে সম্ভব, বাবা মা কি, বাবা মা কেন থাকবে, বাবা মা থাকা তো অসম্ভব, এই ধরনের কোশ্চেন করে না, চ্যালেঞ্জ করে না। তারপর যখন বাচ্চাকে বলবেন যে দেখো বাবা, অন্য জিনিস ধরবা না, অন্য জিনিস নিবা না, অন্যকে ক্ষতি করবা না, চুরি করবা না, মিথ্যা বলবা না, এগুলো কিন্তু ঠিক না, এগুলো কিন্তু উচিত না, তো দেখবেন বাচ্চারা এটাকে মেনে নেয়, কোশ্চেন করে যে কেন 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 কেন। কিন্তু প্রত্যেক বাচ্চায় যত বেশি সে বড় হয়, যত বেশি সে ডেভেলপড হয়, রিজনিং ক্যাপাবিলিটি বাড়ে, তত বেশি সে এটাকে অ্যাকসেপ্ট করে, অর্থাৎ যত বেশি সে তার বেড়ে ওঠা হয়, ততই সে এগুলাকে মেনে নেয় যে হ্যাঁ আমার বাবা, আমার মা, আমার মামা। সে কখন চ্যালেঞ্জ করে না, আমি আমার আব্বা আমাকে চ্যালেঞ্জ করি যে আপনি আমার বাবা মা কিনা, আমি কখনো চ্যালেঞ্জ করি না, মেনে নিছি, যদিও আমার কাছে কোনো প্রুফ নাই, ডিএনএ যদি করতে তখন আমি হয়তো প্রুফ করতে পারবো। বাট একইভাবে যে আমার বাবা মা যখন আমার শিখাইছে যে মিথ্যা বলবা না, সত্য কথা বলবো, তখন আমি এগুলাকে বলছি কেন 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 কেন, বাট আলটিমেটলি আমি কেনটাকে নিয়ে নিছি, বলি না সত্য বলা ঠিক আছে, সত্য বলাই ভুল, মিথ্যা বলাই ঠিক আছে, আমরা এরকম করি না। এগুলো হচ্ছে আমাদের কিছু ন্যাচারাল ডিসপজিশন, আমরা এভাবে চলি, প্রকৃতি আমাকে গাইড করে। আমার কিছু বায়োলজিক্যাল আছে, যেমন বায়োলজিক্যাল আমার ফুসফুস, আমার কিডনি, আমার লিভার যেভাবে ফাংশন করে, আমি এটা হচ্ছে কি একটা মানে এটা বাধ্য, আমি ডিটারমাইন্ড এগুলোর মতো চলার জন্য, আমি আমার কিডনি কয়টা হবে নির্ধারণ করি নাই। সো একইভাবে আমার যে মেন্টাল স্টেট, কিছু আইডিয়া, কিছু কনসেপ্ট, আমার কিছু অভিজ্ঞতা পাওয়ার পর, ওগুলো আমরা একইভাবে, এগুলো হচ্ছে আমাদের সহজাত প্রকৃতি। এইটা নিয়েও দ্য বিলিভার চ্যানেলে একটা ছোট্ট ভিডিও আছে যে জন্মগত বিশ্বাসী, ওখানে আমি ছোটখাটো কিছু আর্গুমেন্ট করছি যে জন্মগত বিশ্বাসী বলতে এখানে যে ন্যাচারাল ডিসপজিশন নিয়ে মূলত ভিডিওটা ছিল। সো এইটা হচ্ছে প্রথম কারণ যে আমরা গডকে কেন বিশ্বাস করি, কারণ এটা আমার প্রকৃতি এটা গ্রহণ করে। অর্থাৎ যখন আমার পিপাসা লাগে, এই যে এখন আমার পিপাসা লাগছে, আমি একটু পানি খাবো, কয়েক সেকেন্ড, যে এটা আমাদের, যেমন আমি পানি খেলাম, সো এই যে আমার মধ্যে পিপাসা লাগাটা, এই পিপাসা লাগাটা কি পৃথিবীতে পানি আছে বলি পিপাসা লাগে, নাকি পানি না থাকলে আমার পিপাসা লাগতো? সো তো ব্যাপারটা এমন না যে পিপাসা আছে বলে বাচ্চা যে দুধ খেতে চায়, জন্ম হওয়ার পরে মায়ের দুধ খেতে চায়, এটা কি এজন্য যে মা আছে বিধায়, দুধ আছে বিধায় সে দুধ খেতে চায়, নাকি তার মধ্যে পিপাসাটা আছে? না, আমার মধ্যে পিপাসা আছে, পানির পিপাসা আমার মধ্যে আছে। যদি আমি পানি না পাই, হয়তো আমি নালার পানি খাবো। আমার ক্ষুধা লাগে, যদি আমি খাবার না পাই তাহলে আমি ঘাস খাবো, কারণ আমার ক্ষুধা নিবারণ করতে হবে, খাবে মানুষ যা পায় তাই, যখন ক্ষুধা যখন চরমে চলে যায়, 3 দিন 4 দিন 5 দিন, আমার যা পায় তাই খাবে। সো এইটা হচ্ছে আমাদের এক ধরনের ফিজিক্যাল ন্যাচারাল ডিসপজিশন বলতে পারেন। আর একটা হচ্ছে আমাদের মেন্টাল, যেটা আমাদের যেগুলো আমরা মেনে নেই, সোর্সটা অস্তিত্ব হচ্ছে এরকম। যখন আমাকে শেখানো হয় যে তুমি যে এই যে আকাশ বাতাস দেখতেছো, গাছপালা দেখতেছো, রাতে তারা দেখতেছো, এই সব কিছু একজন স্রষ্টা আছে যিনি এই সব কিছু বানাইছেন। এই যে সূর্য উদয়, সূর্যের অস্ত, এই যে এত এত মানে মন কাড়া দৃশ্য, মানুষ এত বিজ্ঞান যুগে, তারপর রাতে তারা দেখলে, চাঁদ দেখলে, সূর্য উদয় দেখলে মানুষ মোহিত হয়ে যায়, যেন হিপনোটাইজ হয়ে যায়। সো
এই যে দেখতেছো এগুলো একজন একজন আছে, যখন আমার বাবা মা আমাকে শিখাইছে আমি বলছি কিভাবে সে কোথায় আছে, কই আছে, কিভাবে আছে, বাবা বলছে যে আছে, আসমান আছে, উপর আছে, সে অনেক দূরে, তাকে দেখা যায় না, সে অনেক বড়, সে আমাদের ভালো, তো আমি এগুলো কি করছি, এগুলোকে মেনে নিছি আমরা। কিন্তু যে নাস্তিকতা বাদ যেটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অ্যাকোয়ার্ড পজিশন। নাস্তিকতা বাদ হচ্ছে আমরা এটা অ্যাকোয়ার্ড করি, এটা আমরা অর্জন করি যখন বড় হয়ে অনেকে চ্যালেঞ্জ করে যে আচ্ছা অমুক স্রষ্টা বিশ্বাস করে না, কেন করে না, ও স্রষ্টাকে নাকি দেখা যায় না এবং তাকে না দেখলে তাকে কেন বিশ্বাস করবো, যা দেখে না তাহলে কেন বিশ্বাস করবো। তখন মনে হয় আচ্ছা এটা তো একটা লজিক্যাল বিষয়, হ্যাঁ আমি যা দেখি তাই তো মানি, তাহলে স্রষ্টাকে দেখে তাহলে কেন মানবো। তখন সেটাকে মেনে না, আচ্ছা 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 তাহলে যদি কিছু না দেখা যায় এবং এই স্টেটমেন্টটা ট্রু যে যা দেখা যাবে না সেইটা নাই, তো এই স্টেটমেন্টটা ট্রু, তখন সেটাকে অ্যাকোয়ার্ড করে, সেটাকে গ্রহণ করে। কিন্তু গডে বিলিভ যেটা, এটা হচ্ছে আমাদের ন্যাচারাল ডিসপজিশন। এটা লম্বা আলোচনা করা যাবে, এটা অন্য টপিকে, পরে একসময় করবো না এটা নিয়ে। তো এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন যে ফাআকিমু ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারা আন-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিমা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। যে নবী আপনি আপনার অস্তিত্বকে ওই ডিরেকশনে রাখুন যেটা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া ফিতরত, আল্লাহ তাআলার দেওয়া সহজাত প্রকৃতি, এবং আল্লাহ প্রত্যেককে এই সহজাত প্রকৃতির উপরে মানুষকে সৃষ্টি করছেন, এবং এটাই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে মানুষের মূল ধর্ম। দ্যাট ইজ নো অল্টারেশন গডস ক্রিয়েশন। সো এটার মধ্যে কোনো পরিবর্তন নাই, অ্যান্ড দিস ইজ দ্য রাইট রিলিজন। এবং এই যে মানুষের যে সহজাত প্রকৃতি সাক্ষী দেয়, মানুষের সহজাত প্রকৃতি সাক্ষী দেয় স্রষ্টা অস্তিত্বকে, এইটাই হচ্ছে গিয়ে সত্য ধর্ম, এইটাই সঠিক ধর্ম, এবং এইটাই হচ্ছে গিয়ে আদিম ধর্ম, কাইয়্যিম। দো মোস্ট পিপল ডু নট রিয়েলাইজ, যদিও অধিকাংশ মানুষ এটাকে রিয়েলাইজ করে না। কেন? ওই যে অ্যাকোয়ার্ড, বড় হওয়ার পরে যখন চ্যালেঞ্জ হয় তখন সেইটার কারণে সে তখন ওই অন্য একটা পজিশনকে হোল্ড করে, অ্যাকোয়ার্ড করে। এবং আল্লাহ তাআলা সূরা শামসের মধ্যে বলছেন যে 91 নম্বর সূরা 8 নম্বর ভার্স, যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে আল্লাহ যখন মানুষকে তৈরি করছেন, সৃষ্টি করছেন, তো তার অস্তিত্বের মধ্যে এটা গেঁথে দিছেন কি, ভালো এবং মন্দের জ্ঞান। ভালো এবং মন্দের জ্ঞানটা আল্লাহ তাআলা মানুষের অস্তিত্বের মধ্যে গেঁথে দিছেন। তাকে যখন বলা হয় যে খুন করা এটা অন্যায়, তখন তার অস্তিত্ব এটাকে মেনে নেয়, চ্যালেঞ্জ করে না। তাকে যখন বলা হয় রেপ করা জঘন্য কাজ, এই অধিকার আমার নাই, অন্যের সম্পদ, অন্যের জীবন এবং অন্যের সম্মানের ক্ষতি করা অনুচিত, তো আমার অস্তিত্ব, সবার অস্তিত্ব এটাকে মেনে নেয়, অর্থাৎ তার মধ্যে পাত্র আছে, এই জিনিসটাকে মেনে নেওয়ার যে স্থান তার অস্তিত্বের মধ্যে আছে, যে কারণে সে মেনে নেয়। এই জন্য আমরা আমাদের ভালো মন্দের যে বেসিক গুলা, এগুলো আমরা মেনে নেই। যদিও এটা নিয়ে অনেক লম্বা আলোচনা করা যায়, অনেকে বলবে যে কিছু কিছু বিষয়ে আমাদের মতপার্থক্য আছে, তবে ওইটা মতপার্থক্য থাকার মানে এই না যে ভালো মন্দ নাই। কারণ সে বলে যে এইটা ভালো না, ওইটা মন্দ না, তার মানে সে ভালো মন্দ মানতেছে। ফর এক্সাম্পল, যেমন ধরেন মদ খাওয়া এটা খারাপ না, যেমন আমাদের কালচারে মদ খাওয়া খারাপ, অন্য কালচারে হয়তো মদ খাওয়া খারাপ না, তো বলবে তাহলে এখানে কেন আমাদের প্রকৃতি সাক্ষী দিল না। তাহলে জাস্ট একটু ওয়ার্ডটা খেয়াল করেন, সে বলে যে ওরা বলে মদ খাওয়া ঠিক আছে, তার মানে ওরা ঠিক আছে এবং রং, অর্থাৎ রাইট রং কনসেপ্ট তাদের মধ্যে আছে, কিন্তু তারা বলে যে এটা রং না। ব্যাপারটা ক্লিয়ার না? আমি বলতে পারছি না? অর্থাৎ রাইট রং কনসেপ্ট আমাদের মধ্যে আছে। ওকে, so do I have to prove that reality is really real and we are not living in the matrix? যেমন বললাম, সায়েন্স এটাকে মেনে নেয় যে আমাদেরকে এখন প্রুফ করতে হবে যে বাস্তব জগৎ বাস্তব না, এটা আমাদের প্রকৃতি মেনে নেয়। সো আই এম রিয়েল, আমি সত্য, দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েল, পৃথিবী সত্য, অস্তিত্ব সত্য, সো দেয়ার মাস্ট বি সামথিং ফার বিগার ট্রুথ দেন অল অফ দিস। সো এই যে সমস্ত অস্তিত্ব, এই অস্তিত্বের একটা বড় মিনিং থাকে, বড় মিনিং আছে, এইটা যে একটা সত্য আছে যেটা না আমার পারসেপশন থেকেও ঊর্ধ্বে, এমন একটা সত্য আছে, এটা আমার বিয়ন্ড অবজারভেশন, এটা আমার প্রকৃতি মেনে নেয়। সো এটা ছিল মূল আমার কথা, যে আমাদের প্রকৃতি এটাকে মেনে নেয়। 3 নম্বর হচ্ছে, প্রথম ছিল হচ্ছে এটা আমাদের ন্যাচারাল ডিসপজিশন, আর 2 নম্বর হচ্ছে কি যে আমাদের যে রেশনাল ফ্যাকাল্টি, আমাদের যে বুদ্ধিমত্তা, এই বুদ্ধিমত্তাও অস্তিত্বকে মেনে নেয়, যে হ্যাঁ সৃষ্টি আছে, অস্তিত্ব আছে, এবং এটা স্রষ্টা থাকবে, কেউ না কেউ বানাইছে, এইটা একটা লজিক্যাল স্টেটমেন্ট এবং এটা রেশনাল।
থাকতেই পারে এবং আছে হয়তোবা। সো এটা আমাদের যে বুদ্ধিমত্তা, এটা আমার বুদ্ধিমত্তা এটাকে মেনে নেয়। সো আমি চাচ্ছি যে যদি এই বিষয়ে কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি এখন সরাসরি আর্গুমেন্টে যাব। সো আমরা আগে বললাম যে আমরা গডকে বিলিভ করি ন্যাচারাল ডিসপোজিশনের কারণে। 2 নম্বর হচ্ছে কি আমার যে আকল, আমার যে রেশনাল ফ্যাকাল্টি, এইটাও এটাকে অ্যাকসেপ্ট করে। এবং 3 নম্বর বলতে পারেন, 3 নম্বর বলা দরকার নাই, এটা আমি পড়াশোনা বলবো, যে আমাদের হিউম্যান হিস্ট্রিও প্রত্যেক কালচারের মধ্যে আপনি গডে বিলিভ পাবেন, প্রত্যেক সিভিলাইজেশনের মধ্যেই আপনি গডের কনসেপ্টটা পাবেন সব জায়গাতে, এবং সব আলটিমেটলি সব জায়গাতে একজন গড, একজন সুপ্রিম এনার্জি বা গ্রেটার সোল, গ্রেটার স্পিরিট সব জায়গাতে আছে। চায়না যে কালচার, সেখানে শ্যাংডি যিনি একমাত্র ঈশ্বর এবং যিনি আকাশে থাকেন। ভারতেও ব্রাহ্মণ যিনি পিওর ফর্মে আছেন, একমাত্র ঈশ্বর। আমরাও আমাদের সব আমাদের যে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম মধ্যে এক ঈশ্বর। আপনি ল্যাটিন আমেরিকাতে যান, ওখানে ইনকাস, মায়ান এবং অ্যাজটেকদের মধ্যেও, অ্যাজটেক্স ওদের মধ্যে হচ্ছে কি আপনার একমাত্র একটা গ্রেটার সোল। সব পৃথিবীর সব কালচার, আফ্রিকা তো সব জায়গায় আলটিমেটলি একজন। সো গডের কনসেপ্টটা সব জায়গাতে আছে, বাট করাপ্টেড ফর্মে আছে, অর্থাৎ ডিফারেন্ট থিওলজিক্যাল বিভিন্ন বেড়াজালের মধ্যে আটকে আছে। সো এখন হচ্ছে আমার প্রথম আর্গুমেন্ট, এটা হচ্ছে আমি আমার মেইন আর্গুমেন্টটা সবার লাস্টে দিব। এটা হচ্ছে আমার মেইন আর্গুমেন্টে যাওয়ার আগে একটা আর্গুমেন্ট। সো এটা হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফে 52 নাম্বার চ্যাপ্টারে 35 নাম্বার ভার্সে আল্লাহ তাআলা বলছেন, এবং 36 এর মধ্যেও, যে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন, যে ওয়ার দে ক্রিয়েটেড বাই নাথিং, তারা কি শূন্য থেকে অস্তিত্বে আসছে? আম খুলিকু মিন গায়রি শাই, কোন শাই এর, কোন বস্তুর অ্যাবসেন্স থেকে তারা আসছে, নাথিং থেকে তারা আসছে। আম হুমুল খালিকুন 2 নাম্বার, নাকি তারা দে আর দ্য ক্রিয়েটর অফ দেমসেলফ, নাকি তারা নিজেরাই নিজেদের স্রষ্টা। 3 নাম্বার, আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি তারা এই গোটা ইউনিভার্স ক্রিয়েট করছে। বা লা ইউকিনুন, বরঞ্চ তারা কোনটার ব্যাপারে নিশ্চিত না। অর্থাৎ এই 3টা অপশনের ব্যাপারে কোনটার ব্যাপারে তারা নিশ্চিত না। সো ইউ কান্ট মেক সেন্স অফ রিয়ালিটি উইদাউট গড। অর্থাৎ আল্লাহ যেটা বলতে চাচ্ছেন, যে তোমরা যে আল্লাহকে, স্রষ্টাকে অস্বীকার করো, আল্লাহকে অস্বীকার করো, তাহলে আমাকে বলো তোমরা কি শূন্য থেকে আসছো, নাকি তোমরা তোমাদের ক্রিয়েট করছো, নাকি তোমরা এই গোটা অস্তিত্বকে অস্তিত্বে আনছো, কোনটা তোমরা করছো? তাইলে যদি 3টার ব্যাপারে তোমরা কোনটার ব্যাপারে নিশ্চিত না থাকো, তাহলে এই অস্তিত্বের ব্যাখ্যা কি? এই অস্তিত্বের ব্যাখ্যা কি? তাহলে আল্লাহকে ছাড়া এই তুমি কোনো কিছুর ব্যাখ্যা করতে পারবে না। সো আমরা এই আয়াতটা থেকে আমরা 4টা অপশন আনতে পারি। এই আয়াতটা থেকে, এটা হচ্ছে প্রথম অপশন, দ্য ইউনিভার্স, যে দেয়ার আর 4 লজিক্যাল এক্সপ্লেনেশন ফর দ্য ইউনিভার্স। সো অস্তিত্বের জন্য, ইউনিভার্সের জন্য, আই মাইসেলফ পার্ট অফ ইউনিভার্স। সো আমরা সবাই ইউনিভার্সের অংশ। সো এটা 4টা অপশন। একটা হচ্ছে দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড ফ্রম নাথিং, 1 নম্বর অপশন এই আয়াতটা থেকে। 2 নাম্বার, দ্য ইউনিভার্স ক্রিয়েটেড ইটসেলফ, ইউনিভার্স নিজেকে নিজে অস্তিত্বে আনছে, 2 নম্বর অপশন। 3 নম্বর অপশন এই আয়াতটা থেকে, দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড বাই সামথিং এলস দ্যাট ওয়াজ ক্রিয়েটেড। ইউনিভার্স শূন্য থেকে আসে নাই, ইউনিভার্স নিজেকে নিজে সৃষ্টি করে নাই, ইউনিভার্স ক্রিয়েট হয়েছে, বাট সে ইউনিভার্সকে যে ক্রিয়েট করছে বা যা কিছু ক্রিয়েট করছে সেইটা নিজেও ক্রিয়েটেড। আর 4 নম্বর অপশন যেটা বাকি থাকে, এই 3টা অপশনের পরে আর একটা অপশন বাকি থাকে, সেটা হচ্ছে দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড বাই সামথিং আনক্রিয়েটেড। ইউনিভার্সটা ক্রিয়েট হয়েছে এমন কিছুর দ্বারা যেটা, বা এমন কেউ দ্বারা যেটা নাকি আনক্রিয়েটেড, সে হচ্ছে আনক্রিয়েটেড। সো এখন অপশন, এই 4টা অপশনের অ্যান্সার 2টা যে কোনো একটা হবে। হয় এই 4টা অপশন থেকে আমরা আলটিমেটলি হয় গডে পৌঁছাবো, অথবা ইউনিভার্সকেই মেনে নেবো যে ইউনিভার্স হচ্ছে গিয়ে এটা আলটিমেট ব্যাখ্যা। সো আমি এটা ব্যাখ্যা দেবো এখন কিভাবে। প্রথম অপশন হচ্ছে গিয়ে দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড ফ্রম নাথিং, ইউনিভার্স শূন্য থেকে আসছে, এটা কি পসিবল কিনা? লরেন্স ক্রাউস তার বিখ্যাত বই লিখছে আ ইউনিভার্স ফ্রম নাথিং, এবং সে পরবর্তীতে এবং তার বইতে ব্যাখ্যা করছে যে নাথিং মানে উনি এখানে অ্যাবসলিউট সেন্সে নাথিং মিন করে নাই, কোয়ান্টাম ভ্যাকিউম টাইপের কিছু একটা মিন করছে, যে যেখানে এনার্জি ফর্ম থেকে ম্যাটার চলে আসে। সো বাট এটার অ্যাবসলিউট নাথিং না, আমরা কথা বলতেছি যে অ্যাবসলিউট নাথিংনেস, একদম শূন্য, অ্যাবসেন্স অফ এভরিথিং। এমন অবস্থা থেকে কি ইউনিভার্স অস্তিত্বে আসছে, এই দাবি কেউ করে নাই আর কেউ করবে না। কারণ আমি যদি বলি আমি নাথিং এর সাথে ধাক্কা খেয়ে আহত হয়েছি এবং হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি হয়েছি,
এটা একটা ননসেন্স স্টেটমেন্ট। অর্থাৎ তুমি নাথিং এর সাথে ধাক্কা খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং তুমি মুমূর্ষু অবস্থায় ভর্তি হয়েছে, হাস্যকর স্টেটমেন্ট হয়ে যায়। হ্যাঁ, এটা হাস্যকর। আমি নাথিং খেয়ে আমার পেট ভরে গেছে, নাথিং দেখে আমার ভালো লাগছে, আজকে সিনেমা হলে গিয়ে নাথিং দেখলাম এবং দেখে আমাদের ফ্রেন্ডরা খুব মজা পাইলাম নাথিং দেখে, ইট মিনস নাথিং। সো 2 নম্বর অপশন হচ্ছে দ্য ইউনিভার্স ক্রিয়েটেড ইটসেলফ, ইউনিভার্স নিজেই নিজেকে ক্রিয়েট করছে। এটা পসিবল কিনা 2 নম্বর অপশন, যেটা আল্লাহ তাআলা কোরআন শরীফের দ্বিতীয় অংশে বলছে যে আম হুমুল খালিকুন, ইউ ক্রিয়েটেড ইউরসেলফ, তুমি তোমাকে সৃষ্টি করছো, তোমরা তোমাদের সৃষ্টি করছো, তাহলে কেন স্রষ্টাকে অস্বীকার করো? তো এটাকে পসিবল যে ইউনিভার্স ক্রিয়েটেড ইটসেলফ, সে নিজেকে সৃষ্টি করছে নিজে? এটা পসিবল না যদি বলি যেটা আমাদের লরেন্স ক্রাউসের সাথী ডিবেটে আমাদের ব্রাদার হামজা জর্জিস, এবং এটা খুব ফেমাস, সে তার যে এবং আরেকটা ফেমাস যেটা ফিলোসফাররা বলে যে আসলে দরকার নাই, সে বলছে যে মা কি তার নিজেকে নিজে প্রসব করতে পারে? না, মা নিজেকে নিজে প্রসব করতে পারে না, মা তার সন্তানকে প্রসব করে, মা নিজেকে প্রসব করে না। সো নিজেকে নিজেকে সৃষ্টি করতে পারে না। এটা কেন, এটা লজিক্যালি কেন ইররাশনাল? কারণ হচ্ছে গিয়ে আমি যদি বলি যে এক্স ওয়াই ক্রিয়েট করছে, ইট মেক সেন্স। এক্স হচ্ছে একটা সামথিং, মা, এবং ওয়াই হচ্ছে সন্তান, সো মা সন্তানকে প্রসব করছে, সো ইট মেক সেন্স। কিন্তু যদি বলি আমি এক্স কে ক্রিয়েট করছে, এটা ইম্পসিবল। কেন ইম্পসিবল? কারণ আমি এক্স এর জন্য, হ্যাঁ জি, কিন্তু আলামিন ভাই এখানে তো একটা কোশ্চেন তারা করে যে আপনি বলছেন এক্স ওয়াই কে ক্রিয়েট করছে, এক্স কে ক্রিয়েট করতে পারে না। সো এখানে ওদের কোশ্চেনটা হচ্ছে এক্স কে কে ক্রিয়েট করলো? ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? এটাও আসবে, হ্যাঁ, এটা 3 নম্বর অপশন চলে আসবে। কিন্তু এখন কথা থেকে নিজেকে নিজে ক্রিয়েট করা, এটা একটা 2 নম্বর অপশন, এটা পসিবল কিনা? কেন এটা অসম্ভব? কারণ আমি এক্স এর জন্যই এক্স এর অস্তিত্বকে মেনে নিচ্ছি। তার মানে কি? তার মানে হচ্ছে কি আমি কোন একটা জিনিসকে এক্সিস্ট করে এবং এক্সিস্ট করে না, অর্থাৎ এক্সিস্ট অ্যান্ড নন এক্সিস্ট, এক্সিস্টেন্স এবং নন এক্সিস্টেন্স এট দ্য সেম টাইম। অর্থাৎ কোনো কিছু এক্সিস্টে আছে আবার এক্সিস্টে নাই। যেমন আমি বললাম যে আমি প্রথম দেখাবো ল অফ লজিকের 3 নম্বর ল ছিল, সরি 2 নম্বর ল, ল অফ নন কন্ট্রাডিকশন 2 নম্বর ল ছিল, যে আমার হাতে মোবাইলটা আছে, জি জি, বৃষ্টি হচ্ছে না, জি জি, হ্যাঁ, এটা সেম টাইম সেম প্লেসে পসিবল না। হতে পারে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, আমেরিকায় হচ্ছে না, এটা ট্রু স্টেটমেন্ট। কিন্তু যদি আমি বলি মোবাইলটা হাতে আসে আবার নাই, সেম টাইম সেম প্লেসে, ইটস ইম্পসিবল। সো ইউনিভার্স এক্সিস্টে আছে আবার এক্সিস্টে নাই, সেম টাইম সেম অবস্থায়, এটা ইম্পসিবল, সম্ভব না। সো এই কারণে এক্স নিজেকে অস্তিত্বে আনতে হলে তাকে অস্তিত্বে থাকতে হবে। কারণ যখন যদি এক্স কে ক্রিয়েট করতে হয় এক্স নিজেকে, তাহলে এক্স কে ক্রিয়েট করার জন্য এক্স এর অস্তিত্ব থাকতে হবে আগে, দেন এক্স কে ক্রিয়েট করতে পারবে। তাহলে যদি সে এক্সিস্টে থাকেই এক্স অলরেডি, তাহলে কি সে আবার কাকে ক্রিয়েট করবে? ইটস ইম্পসিবল। এই জন্য আমরা প্রথম অপশনটা 2 নম্বর অপশনটা বাদ দিছি। সো 3 নম্বর অপশনটা হচ্ছে কি দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড বাই সামথিং এলস দ্যাট ওয়াজ ক্রিয়েটেড। এখন আরেকটা অপশন থেকে যায় যেটা আপনি একটু আগে বললেন যে এটা পসিবল কিনা, ইউনিভার্স যে বা যা কিছু ইউনিভার্সকে ক্রিয়েট করছে সেইটাও কি আনক্রিয়েটেড? এটা একটা পসিবল হতে পারে, সেটাও আনক্রিয়েটেড এবং সেটাকে আবার আরেকজন ক্রিয়েট করছে। তো এইটা কেন ইম্পসিবল? এটার মেইন সমস্যা হচ্ছে গিয়ে ইনফিনিট রিগ্রেস। ফিলোসফিতে ইনফিনিট রিগ্রেস হচ্ছে গিয়ে মানে আপনি যেটা পাস্ট ইনফিনিট, অর্থাৎ এটাকে বলে ইনফিনিট রিগ্রেস। কেন? কারণ ইউ ক্যান নট কাম ব্যাক ফ্রম ইনফিনিট। আপনি যখন ইনফিনিটে চলে যাবেন, আপনি আর ইনফিনিট থেকে কাম ব্যাক করতে পারবেন না। জাস্ট চিন্তা করেন, আপনি যদি ইনফিনিটে চলে যান, ইউ ক্যান নট কাম ফ্রম ইনফিনিট থেকে আপনি জীবনও ব্যাক করতে পারবেন না। এবং আওয়ার ইউনিভার্স উড নট বি হিয়ার, এবং আমাদের মহাবিশ্ব জীবনও অস্তিত্বে থাকতো না যদি ইউনিভার্সের এই কজটা ইনফিনিট নাম্বার অফ চেইন হতো। কেমন? ধরেন আমি একটা এক্সাম্পল দিই, আমার খুব পছন্দের এক্সাম্পল যেটা ব্রাদার ইমরান দেয়। আরো কয়েকটা এক্সাম্পল, যেমন আমি সহজ এক্সাম্পল আগে দিই। যেমন পয়েন্ট এ পয়েন্ট বি, একটা গাড়ি পয়েন্ট এ থেকে আমি যেখানে দাঁড়ায় আছি পয়েন্ট বি তে আসবে। এখন যদি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি এর দূরত্ব ইনফিনিট হয়, এই গাড়িটার জীবন আমার কাছে এসে পৌঁছাবে? ইম্পসিবল, জীবন আসবে না। আমি আমার বন্ধুর মাঝে যদি ব্যবধানটা ইনফিনিট হয়, তাহলে আমি আমার বন্ধুর জীবনও মিট করতে পারবো না। একইভাবে ধরেন যেটা আমার ফেভারিট এক্সাম্পল, যে আমার কাছে আমার বন্ধু আসলো, বলল
যে বন্ধু তোমার কাছে আমি 10 টাকা পাই, আমাকে 10 টাকা দাও, আমি বাসে করে এক জায়গায় যাব। আমি বললাম বন্ধু আমার থেকে তো আরেকজন থেকে আমি 10 টাকা পাই, সে আমাকে 10 টাকা দিলে আমি তোমাকে দিব, তুমি তখন বাসে করে যেও। এখন সেও বললো দেখো ভাই আমিও একজন থেকে 10 টাকা পাই, সে আমাকে দিলে তুমি নিবা, তুমি তাকে দিবা, তখন সে যাবে। তো যদি এই চেইনটা ইনফিনিট সংখ্যা পর্যন্ত ইনফিনিট পাস্টে চলে যায়, তাহলে কি 10 টাকা জীবন আমার বন্ধুর হাতে আসবে বলে আপনার মনে হয়? জীবন আসবে না। এটা এক জায়গায় গিয়ে থামতে হবে। 100 জন হোক, 1000 জন হোক, 1 কোটি জন হোক, বিলিয়ন হোক, জিলিয়ন হোক, যেটাই হোক, কোয়াড্রিলিয়ন হোক, একটা জায়গায় গিয়ে থামতে হবে। থেমে গেলে ওখান থেকে 10 টাকা পেতে 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 আলটিমেটলি আমার বন্ধু হাতে 10 টাকা আসবে, আমার বন্ধু সে 10 টাকা দিয়ে সে কোথাও যাবে। তো যদি আই হোপ এটা ক্লিয়ার। সো যদি চেইনটা ইনফিনিট হয়, আমার বন্ধুর হাতে জীবন 10 টাকা আসবে না। সো ইউনিভার্সের যেই কজ, সেই কজের চেইনটা যদি ইনফিনিট হয়, যে ইউনিভার্সের একটা কজ আছে, সেটার একটা কজ আছে, সেই ইউনিভার্সের একটা কজ আছে, সেই ইউনিভার্সের একটা কজ আছে, বা ইউনিভার্সের গড আছে, সেই গডের একজন গড আছে, সেই গডের একজন গড আছে, সেই গডের একজন গড আছে। যদি এটা এমন হয় ইনফিনিট, তাহলে ইউনিভার্স জীবন ও অস্তিত্বে আসবে না। কারণ কারণ গডের এই চেইনটা থামতে হবে, আলটিমেটলি একটা জায়গায় থামতে হবে গডের চেইনটা। তখন সেই গড ক্রিয়েট করবে, তারপর সে আরেকটা গড ক্রিয়েট করবে, তারপর সে আরেকটা গড ক্রিয়েট করবে, তারপর সেই গড ইউনিভার্স ক্রিয়েট করবে, দেন আমরা অস্তিত্বে আসবো। আনন্দ ভাই, এখানে তো একটা কথা, মানে তাদের একটা যুক্তি কিন্তু থাকে, সেটা হচ্ছে যে আপনি জাস্ট যে ইনফিনিটি যে যদি হয় তাহলে হচ্ছে কি আপনি এটা অস্তিত্ব অসম্ভব। তো আমি যদি অস্বীকারই করে ফেলি যে না কেউ নাই, যদি একজন গড থাকে, তাদের কোশ্চেনটা হবে যে তাহলে তাকে কে সৃষ্টি করলো? আচ্ছা বলে দিতে, যদি উত্তরটা পেয়ে গেল আরেকজন সৃষ্টি করছে, তাহলে তাকে কে সৃষ্টি করলো? এভাবে করলে ইনফিনিটি যদি যান আপনি, এটা অস্তিত্ব আনা সম্ভব না। কিন্তু আমি যদি বলেই দিই যে না আসলে গড বলে কিছু নাই, তখন তার কোনো কোশ্চেন মার্ক থাকে না। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে কি, ওই যে আমরা তাহলে অপশন 1 চলে গেলাম, 1 2 চলে গেলাম, যে ইউনিভার্সের মধ্যে আমি আসি, আমি ইউনিভার্সকে এক্সপেরিয়েন্স করতেছি, আমি এটা ব্যাখ্যা তালাশ করতেছি, ব্যাখ্যা করতে গিয়ে আমি এক একটা অপশন দেখতেছি যে আমি যে ইউনিভার্সের মধ্যে আসি, আমি ইউনিভার্সকে ব্যাখ্যা করি না, ইউনিভার্স আমাকে ব্যাখ্যা করে না, আমি আমাকে ব্যাখ্যা করতে পারি না, ইউনিভার্স নিজেকে ব্যাখ্যা করতে পারে না। তাহলে এর ব্যাখ্যা কি? সে ব্যাখ্যা খুঁজতে গিয়ে আমি দেখলাম যে ইউনিভার্স নাথিং থেকে আসছে, পসিবল না। ইউনিভার্স কি নিজেকে ক্রিয়েট করছে নিজে? ইউনিভার্স আমাকে ক্রিয়েট করছে, বাট ইউনিভার্স নিজে আনক্রিয়েটেড। এটা কি পসিবল? আমাকে তো ইউনিভার্স দেখে মনে হচ্ছে না, ইউনিভার্স ব্যাখ্যা করতেছে না। যদি ইউনিভার্স ব্যাখ্যা করে ফেলে যে ইউনিভার্স নিজে নিজে ক্রিয়েট করছে, দেন আমরা আর কোশ্চেন খোঁজা বন্ধ করে দেব, আমরা গড খোঁজা বন্ধ করে দেব। তো যেহেতু অপশন 1 অপশন 2 তে হচ্ছে না, দেখেই আমি অপশন 3 তে আসছি, যে ইউনিভার্সের কজ যেটা আছে, ইউনিভার্সের একটা কজ আছে কিনা। আচ্ছা এখন যদি কজ থাকে, তো সেই কজের কজ থাকতে পারবে না কেন? থাকতে পারবে। তাহলে আমি বলবো তুমি যেহেতু ইউনিভার্সের কজের কজ খুঁজতেছো, আমি তো ইউনিভার্স দেখতেছি, সো ইউনিভার্সটা দেখে আমি ইউনিভার্সের কজ খুঁজতেছি। তুমি ইউনিভার্সের কজকে না দেখে, যেহেতু আমি ইউনিভার্সের কজ খুঁজতেছি, তুমি তখন সেই কজের কজ খুঁজতেছো, তাহলে আমিও বলবো সেই কজের কজ কি সেটা আমি খুঁজবো। এবং আরেকজন বলতে পারে তাহলে সেই কজের কজ কি, সেই কজের কজ কি। আমরা এভাবে ইনফিনিট যাব। তো যে কোনো, যদি এই চেইনটা যদি ইনফিনিট হয়, তাহলে কিন্তু এই চেইনটা থামবে না। কারণ তুমি 3 জন পরে থামবা কেন? আমি 100 জন পরে থামবো কেবল না, আমি 200 জন গডের পরে থামবো কেবল, আমি 100 কোটি গডের পরে থামবো। তাহলে কোথায় থামবো? অর্থাৎ ইনফিনিট হয়ে যাবে। আর যদি এই চেইনটা ইনফিনিট হয়, তাহলে ইউনিভার্স অস্তিত্বে আসবে না। আমরা এটাকে আরো ফার্দার ব্যাখ্যা করব, আমি এটাকে আরো ব্যাখ্যা করব। যেটা লরেন্স আপনার ডক্টর উইলিয়াম লেন ক্রেইগ বলছে যে এটা বেস্ট এক্সপ্লেনেশন না, যে আমরা এটা ব্যাখ্যা করতেছি, আমরা কিন্তু এখনো এম্পিরিক্যাল কোনো আমাদের অবজারভেশন নাই কিন্তু। সো এটা হচ্ছে ফিলোসফিক্যাল, আমাদের আর্গুমেন্ট গুলো সব হচ্ছে রিজন বেসড আর্গুমেন্ট। তো এখন বলা হচ্ছে যে এই যে আমি ইউনিভার্সকে এক্সপিরিয়েন্স করতেছি, সো আমি ইউনিভার্সকে ব্যাখ্যা করতে চাচ্ছি, আমি ইউনিভার্সকে ব্যাখ্যা করব, আমি আমার অস্তিত্বে ব্যাখ্যা করব। এখন আমি যখন ইউনিভার্সে ব্যাখ্যা করলাম যে ইউনিভার্সে একটা গড আছে, একটা কজ আছে, তো এখন বলা হলো তাহলে সেই কজের কজ কি, সেই কজকে ব্যাখ্যা করো, তুমি আগে সেই কজকে ব্যাখ্যা করো, তারপর আমি সেই কজকে মানবো। অর্থাৎ তুমি যে ইউনিভার্সের কজকে খুঁজতেছো, তুমি আগে ইউনিভার্সের কজকে ব্যাখ্যা করো, তুমি ইউনিভার্সের কজকে ব্যাখ্যা করতে পারলে আমি সেই কজকে মেনে নিব। কিন্তু কথা তো এটা না, আমি তো ইউনিভার্সকে ব্যাখ্যা করার জন্য কজে গেছি। এখন যদি আমার ইউনিভার্সের ব্যাখ্যাকে মানার জন্য ইউনিভার্সের ব্যাখ্যার আগে ব্যাখ্যা করতে হবে,
তাহলে তো ইউনিভার্সের ব্যাখ্যার আগে ব্যাখ্যা করতে হবে, দেন ইউনিভার্সের ব্যাখ্যাটাকে আগে ব্যাখ্যা করতে হবে। সো তখন বলা হচ্ছে এই জন্য যে এটা হচ্ছে বেস্ট এক্সপ্লেনেশন। আমার যে প্রথম স্লাইড ছিল যে বেস্ট এক্সপ্লেনেশন ইন অর্ডার টু রেকগনাইজ, এটা ফিলোসফিতে মানে একটা আর্গুমেন্টই আছে, ডক্টর উইলিয়াম লেন ক্রেগ উনি এটাকে পপুলারাইজ করছে যে ইন অর্ডার টু রেকগনাইজ অ্যান এক্সপ্লেনেশন অ্যাজ দ্য বেস্ট এক্সপ্লেনেশন ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ অ্যান এক্সপ্লেনেশন অফ দ্যাট এক্সপ্লেনেশন। এবং এই আর্গুমেন্টটা নিয়ে দ্য বিলিভার বাংলা চ্যানেলে আল্লাহকে কে সৃষ্টি করছে এটা নিয়ে একটা ভিডিও আছে, এবং সেখানে এই আর্গুমেন্টটাও আনা হয়েছে ওখানে হালকা ডিটেলসে, যে কোনো ব্যাখ্যাকে ব্যাখ্যা করার জন্য, অর্থাৎ কোনো কিছুকে ব্যাখ্যা করার জন্য আমাকে সেই ব্যাখ্যা করা প্রয়োজন না। ব্যাপারটা ক্লিয়ার না? কোনো ব্যাখ্যা, কোনো ইন অর্ডার টু রেকগনাইজ অ্যান এক্সপ্লেনেশন, কোনো ব্যাখ্যাকে গ্রহণ করার জন্য সেই ব্যাখ্যা করে গ্রহণ করাটা বাধ্যতামূলক না। কারণ আমি তো ভাই জানি না, অ্যাবসলিউট সেন্সে জানি না, বিধায় তো আমি একটা ব্যাখ্যা গ্রহণ করতেছি। এখন যদি আমার কাছে যে সবথেকে বেস্ট এক্সপ্লেনেশন, আমার কাছে যে বেস্ট এক্সপ্লেনেশনটা আছে, এখন আমি যদি সার্টেনলি জানতাম তাহলে তো আমি ব্যাখ্যা জিতাম না। তো এখন আমার কাছে যে ব্যাখ্যাটা আছে, যদি আমাকে সেই বেস্ট ব্যাখ্যাটা গ্রহণ করার জন্য সেই বেস্ট ব্যাখ্যা করতে হয়, তাহলে তো আমি ব্যাখ্যায় যেতাম না, আমি আগে প্রুফ করতাম এম্পিরিক্যালি, অবজারভেশনের মাধ্যমে। আমি যেহেতু অবজারভেশনের মাধ্যমে প্রুফ করতে পারতেছি না, সেজন্য তো আমি বেস্ট এক্সপ্লেনেশনে গেছি। এখন বেস্ট এক্সপ্লেনেশন যদি আমাকে গ্রহণ করার জন্য আমাকে সেটাকে ব্যাখ্যা করতে হতো, তো আমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই আমরা, যেটা উইলিয়াম লেন ক্রেগ দিছে, যেটা হচ্ছে গিয়ে আপনার, আমি দেখি একটা, আচ্ছা এইটা একটা এক্সাম্পল দিই। এই মরুভূমির মধ্যে একটা ঘড়ি পড়ে আছে, এখন সাহারা মরুভূমিতে, ধরেন লিবিয়া থেকে সাউথে প্রায় 400 কিলোমিটার দক্ষিণে, যেখানে মানুষ রেয়ারলি গেছে কখনো। এমন জায়গা লিবিয়াতে, এমন জায়গা প্রচুর আছে, লিবিয়ার 70% জায়গা এরকম যেখানে কেউ যায় নাই, সাহারা মরুভূমিতে। তো এখন ওখানে আপনার একটা ঘড়ি পেলেন। এখন যদি বলতে হয় যে এই ঘড়িটাকে আমাকে গ্রহণ করা, এই ঘড়িটা এখানে আসছে কিভাবে, সার্টেনলি অ্যাবসলিউটলি এটার কারণটা কি জানতে পারি না। তাহলে এখন এটা একটা ব্যাখ্যা করতে পারি আমরা যে হয়তো ঘড়িটা এখানে কেউ হয়তো আসছিল, তার ব্যাগ থেকে পড়ে গেছে, বা ঘড়িটা নষ্ট হয়ে গেছে, ফেলে গেছে, কেউ একজন আসছিল। সো এটা হচ্ছে একটা বেস্ট এক্সপ্লেনেশন আমার। কিন্তু আমি কি সার্টেনলি প্রুফ করতে পারবো যে কে আসছে, কিভাবে আসছে, কখন আসছে? পারবো না। সো আমরা কিন্তু বেস্ট এক্সপ্লেনেশন তখন যাই যখন আমরা সার্টেনটি পাই না। সো এইটা হচ্ছে আমার বেস্ট এক্সপ্লেনেশন। সো আমি এখান থেকে ইনফার করতেছি যে এটা বেস্ট ব্যাখ্যা হচ্ছে গিয়ে, সব থেকে ভালো ব্যাখ্যা হচ্ছে যে কেউ হয়তো একসময় এখানে আসছিল, সেটা ফেলে গেছে বা পড়ে গেছে হাত থেকে। আপনি যখন জঙ্গলে যাবেন, জঙ্গল গিয়ে যদি আপনি দেখেন যে জঙ্গলের মধ্যে লেখা, বিশাল ঘন জঙ্গল যেখানে কেউ যায় না, অ্যামাজনের কোনো জঙ্গলের মধ্যে, ওখানে লেখা যে আজকে আমার জন্মদিন। তো এখন এই জঙ্গলে কেউ আসে নাই, আমরাই প্রথম টিম। এখন এখানের মধ্যে লেখা, গাছের মধ্যে ইয়ে করা যে আজকে আমার জন্মদিন, বা আমি এখানে প্রায় আসি, এটা তো অসম্ভব। এখন এটা ব্যাখ্যা কি? আমরা এই ধরনের ব্যাখ্যা আমরা বলবো না যে সার্টেনলি কে করছে, কিভাবে করছে আমরা জানি না, কিন্তু আমরা একটা ইনফার করি, অর্থাৎ বেস্ট এক্সপ্লেনেশন। এখন যদি আমাকে এইটাকে ব্যাখ্যা করার জন্য যে না আগে ব্যাখ্যা করো, কে আসছে, কিভাবে আসছে, তারপরে মানবো তোমার ব্যাখ্যা, না, এটা তো বেস্ট এক্সপ্লেনেশন। To recognize an explanation as the best explanation, we don't have to have an explanation of that explanation. এটা হচ্ছে আমাদের কথা। সো সেহেতু if the explanation always needs an explanation, যদি ব্যাখ্যার সবসময় ব্যাখ্যা থাকতে হয়, যে মানে কনফার্ম না থাকা সত্ত্বেও যদি ব্যাখ্যা থাকতেই হয় সবসময়, তাহলে উই আর লেফট উইথ অ্যান ইনফিনিট রিগ্রেস। আবারও সেম প্রবলেম, যদি ব্যাখ্যার সবসময় ব্যাখ্যা থাকতে হয়, তাহলে আমাদেরকে ইনফিনিট রিগ্রেসের মধ্যে যেতে হবে। আর ইনফিনিট রিগ্রেসে চলে গেলে ইউ ক্যান নট কাম ব্যাক ফ্রম ইনফিনিট রিগ্রেস। আচ্ছা, এখন কথা হচ্ছে ইনফিনিটি। যে আমরা বললাম ইনফিনিট কেন পসিবল না, একটা কারণে বললাম যে ইউনিভার্সের কজ ইনফিনিট হলে এটা ইনফিনিট রিগ্রেসে আমাদেরকে নিয়ে যাবে। দ্বিতীয় একটা কারণ হচ্ছে গিয়ে যে ইনফিনিটি রিয়েলি এক্সিস্ট করে কিনা, এটাও দেখার বিষয়। সো ইনফিনিটি ফিলোসফিতে ইনফিনিটি দুই রকমের, একটা হচ্ছে পোটেনশিয়াল ইনফিনিটি, একটা হচ্ছে অ্যাকচুয়াল ইনফিনিটি। পোটেনশিয়াল ইনফিনিটি কি? যেমন ম্যাথের মধ্যে ফেমাস, আমরা মাইনাস মানে ইনফিনিটি নাম্বার নেই, প্লাস ইনফিনিটি নেই,
নাম্বার 1 থেকে নাম্বার 2 এর মধ্যে যে ব্যবধান, এটা ইনফিনিটি ব্যবধান করা যায়। সো এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল ইনফিনিটি, অর্থাৎ মানে আমাদের আইডিয়ার মধ্যে, কনসেপ্টের মধ্যে আমাদের ইনফিনিটি এক্সিস্ট করে। যেমন ম্যাথ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, সো ম্যাথ নিজে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। সো এই কনসেপ্ট, আইডিয়া, থটের মধ্যে ইনফিনিটি আছে, বাট রিয়েল লাইফে আমরা কখনোই ইনফিনিটিকে অ্যাকচুয়ালাইজ করি নাই। কখনোই রিয়েল লাইফে আমরা কেউই ইনফিনিটিকে অ্যাকচুয়ালাইজ করি নাই। ফর এক্সাম্পল, যেমন বললাম যে ইনফিনিট নাম্বার অফ বোতল থেকে 5টা বোতল মাইনাস করলে, ইনফিনিটি নাম্বার অফ বোতল থেকে 5টা বোতল মাইনাস করলে কয়টা বোতল থাকে? ইনফিনিটি বোতল থাকে। আবার ইনফিনিটি নাম্বার অফ বোতলের সাথে 5টা বোতল অ্যাড করলে কয়টা বোতল হয়? ইনফিনিট বোতল হয়। সো ইনফিনিটি রিয়েল লাইফে ইটস কোয়াইট, মানে আমরা এটাকে অ্যাকচুয়ালাইজ করি নাই। পর আরেকটা এক্সাম্পল, যেটা ফেমাস এক্সাম্পল দেওয়া হয় ইনফিনিটি রিয়েল লাইফে যে এক্সিস্ট করে না, এটাকে বোঝানোর জন্য, এটা হচ্ছে একটা হোটেল এক্সাম্পল দেয়। যে ধরুন যে একটা হোটেল যেখানে ইনফিনিট নাম্বার অফ রুম আছে এবং সেখানে ইনফিনিট নাম্বার অফ কাস্টমাররা সেটা রুম কি বলে ওখানে আসে, মানুষ আসে এবং পুরো ফুল। কিন্তু দেখা গেল রাত 12টার পরে ইনফিনিট নাম্বার অফ নতুন করে আরো গেস্ট আসছে। এখন কি করব? কারণ আমার রুম যদিও ইনফিনিট নাম্বার অফ রুম, কিন্তু ইনফিনিট নাম্বার অফ রুম সবগুলাই ভর্তি, কিন্তু এখন নতুন করে ইনফিনিট নাম্বার অফ লোক আসছে। তো কি করতে, তখন আমি আমার যেহেতু এটা ইনফিনিট, তো আমি সব ইনফিনিট নাম্বার অফ রুম খালি করে এদিকে ঢুকাবো। তো এটা অনেক কঠিন একটা এক্সাম্পল, বাট আমি সহজে বললাম। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি আমি, যে ইনফিনিট জিনিসটা রিয়েল লাইফে আমরা কখনো এক্সপিরিয়েন্স করি নাই। সো যেহেতু আমরা রিয়েল লাইফে ইনফিনিট এক্সপিরিয়েন্স করি নাই, সেটার উপর বেস করে বললাম যে ইনফিনিট রিগ্রেস, এটা আমরা এটাকে ক্যান্সেল করলাম। কেন ক্যান্সেল করছি আমরা ব্যাকে এটা নিয়ে আলোচনা করছি। সো এখন হচ্ছে গিয়ে এই 4টা অপশন, যে আমরা অপশন 1টাকে বাদ দিছি, অপশন 2টাকেও বাদ দিছি, অপশন 3টাকেও বাদ দিছি। বাদ দেওয়ার পরে আমাদের এখন যতটুকু আমাদের জানা বোঝা, ততটুকু আমরা বলতে পারি যে আর একটা অপশন বাকি থাকে। যদি ইউনিভার্স নাথিং থেকে না আসে, নিজেকে নিজেও ক্রিয়েট না করে, যদি ইউনিভার্সের কজটাও ক্রিয়েটেড না হয়, অর্থাৎ ক্রিয়েটেড হলে প্রবলেম হয়, তাহলে বাদ দিলাম। যদি 3টা অপশন বাদ দিয়ে দিই, তাহলে আমাদের হাতে একটা অপশন বাকি থাকে, সেটা হচ্ছে গিয়ে দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড বাই সামথিং আনক্রিয়েটেড। ইউনিভার্সটা ক্রিয়েট হয়েছে এমন একটা কজ যেটা হচ্ছে আনক্রিয়েটেড। সো 3টা অপশন বাদ দিলে আমাদের হাতে একটা অপশন বাকি থাকে। যদি আরো কেউ অপশন অ্যাড করতে পারে, মোস্ট ওয়েলকাম, আমরা সেটা দেখার জন্য অবশ্যই আগ্রহী। তবে আপাতত আর কোনো অপশন বাকি নাই। সো আমরা এই জন্য, যেহেতু 4টা অপশন অ্যাভেলেবেল এবং 4টা অপশন থেকে আমরা 3টা অপশন বাদ দিছি, সো আমাদের হাতে আর একটা অপশন বাকি থাকে, সেটা হচ্ছে ইউনিভার্স ক্রিয়েটেড, বাট সেই কজটা হচ্ছে কি আনক্রিয়েটেড। সো এখন অপশন একটাই, হয় ইউনিভার্স আর না হয় গড। তো এখন যদি 4 নাম্বার অপশনটা ট্রু হয়, যে ইউনিভার্সটা ওয়াজ ক্রিয়েটেড বাই সামথিং আনক্রিয়েটেড, যদি এই অপশনটা ট্রু হয়, তাহলে আমরা এই 4 নাম্বার অপশনটা ট্রু হলে আমরা একটা কথা বলতে পারি, যেটা হচ্ছে যে পার্সনহুড, আমরা ফার্দার আর্গুমেন্ট করতে পারি। এটা হচ্ছে পার্সনহুড অফ দ্য কজ অফ দ্য ইউনিভার্স। ইউনিভার্সের যে কজটা আছে 4 নাম্বার অপশন আনক্রিয়েটেড, সেটা পার্সনহুড হবে, সেটা একটা পার্সন হবে, মাইন্ড হবে। কেন? ইফ দ্য ফোর্থ প্রেমিস ইজ ট্রু, ইমাম গাজ্জালি সেড যে যদি 4 নাম্বার অপশন ট্রু হয়, তাহলে এইটা কেন? যেমন নাম্বার 1, this is the only way that you can get a temporal effect with the beginning from a permanent cause. অর্থাৎ যদি আমাদের 4টা অপশন থেকে 3টা অপশন বাদ দেওয়ার পরে 4 নাম্বার অপশনটা বাকি থাকে, was created from something যেটা uncreated, তাহলে সেটা পার্সনহুড হবে। কেন পার্সনহুড হবে? কারণ এইটাই হচ্ছে একমাত্র উপায় যে আপনি একটা টেম্পোরাল ইফেক্ট পাবেন উইথ দি বিগিনিং ফ্রম আ পার্মানেন্ট কজ। অর্থাৎ ইউনিভার্সটা যদি, আবার খেয়াল করেন, যদি 4 নাম্বার লাইনটা ট্রু হয়, 4 নাম্বার অপশনটা ট্রু হয়, যে ইউনিভার্স ক্রিয়েটেড বাই সামথিং আনক্রিয়েটেড, তাহলে বাই ডিফল্ট ইউনিভার্সটা হচ্ছে টেম্পোরাল, এটা ইনফিনিট না। যদি 4 নাম্বার অপশনটা ট্রু হয়, তাহলে ইউনিভার্স অবশ্যই টেম্পোরাল। তাহলে ইউনিভার্স যদি টেম্পোরাল হয়
এবং এটার কজ আনক্রিয়েটেড, তার মানে এই কজটা হচ্ছে কি ইনফিনিট। তাইলে ইফেক্ট হচ্ছে টেম্পোরাল, এটার কজ হচ্ছে গিয়ে ইনফিনিট। ইফেক্ট হচ্ছে টেম্পোরাল ইউনিভার্স, আর এটার কজ হচ্ছে গিয়ে ইনফিনিট। তাইলে আমরা টেম্পোরাল ইফেক্ট পাবো যেটা বিগিনিং আছে, কারণ টেম্পোরাল মানে এটা বিগিনিং থাকবে বাই ডিফল্ট। যেটা টেম্পোরাল সেটা বাই ডিফল্ট সেটা হচ্ছে কি বিগিনিং আছে, কারণ বিগিনিং আছে বলি তো এটা টেম্পোরাল, না হলে তো ইনফিনিট হতো। সো এমন যা কিছু আমরা টেম্পোরাল পাবো, টেম্পোরাল ইফেক্ট পাবো যেটা বিগিনিং আছে এবং সেটা কজ যদি পার্মানেন্ট হয় তাহলে সেটা অবশ্যই একটা পার্সোনুড হবে। কেন হবে? ইফ ইউ হ্যাভ গট অ্যান এজেন্ট এন্ডাউড উইথ ফ্রিডম অফ উইল, যদি আপনার এমন কোনো এজেন্ট থাকে যেটার ফ্রিডম আছে, উইল আছে, ইচ্ছা শক্তি আছে, ইচ্ছা করেন যিনি, হু ক্যান চুজ টু ডু সামথিং উইদাউট অ্যানেকডেন্ট ডিটারমাইনিং কন্ডিশন। অর্থাৎ জাস্ট ইমাজিন করেন যে ইউনিভার্সটা হচ্ছে টেম্পোরাল, যদি 4 নম্বর লাইনটা ট্রু হয় অপশনটা, তাহলে ইউনিভার্স হচ্ছে টেম্পোরাল, এটার কজ হচ্ছে গিয়ে ইনফিনিট। তাহলে কজ ইনফিনিট, ইফেক্টটা হচ্ছে টেম্পোরাল, তাহলে কেন একটা সার্টেন পয়েন্টে এসে এই ইফেক্টটা আসলো যেটা বিগিনিং আছে? তার মানে হচ্ছে গিয়ে সেই যে কজটা আছে ইনফিনিট, সেইটা উইল পাওয়ার আছে। যেহেতু উইল পাওয়ার আছে সেহেতু সে ইনফিনিট হওয়া সত্ত্বেও সে ইচ্ছা করলে সে কোনো প্রি এক্সিস্টিং জিনিস ছাড়াও কোনো কিছুকে টেম্পারাল ইফেক্ট আনতে পারে। এই কথাটা কেউ কি বুঝতে পারছে? না বুঝলে হয়তো আমাকে একটু বলতে হবে। আই হোপ যে যদি ইফেক্ট টেম্পোরাল হয় এবং এটার কজ ইনফিনিট হয় তাহলে অবশ্যই সেই ইনফিনিট কজের উইল পাওয়ার আছে, কারণ সে উইল পাওয়ার থাকার কারণেই সে কোনো কিছুকে অস্তিত্বহীন থেকে একটা ইফেক্ট সেটাকে আনতে পারে। না হলে জাস্ট ইমাজিন করেন যদি সেটা উইল পাওয়ার না থাকে তাহলে কেন একটা ইনফিনিট জিনিস থেকে একটা টেম্পোরাল জিনিস আসবে? একমাত্র উইল পাওয়ার থাকলে এটা একটা সলিউশন হয়। 2 নম্বর হচ্ছে গিয়ে দ্য ডিস্টিংশন বিটুইন পার্সোনাল এক্সপ্লেনেশন অ্যান্ড সায়েন্টিফিক এক্সপ্লেনেশন। যেটা বললাম আমরা যে ইউনিভার্সে এই যে কজটাকে, এটা হচ্ছে আমরা যে ব্যাখ্যাটা দিলাম এখন, এটা হচ্ছে একটা পার্সোনাল এক্সপ্লেনেশন, এবং এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করে আসছি যে এফিশিয়েন্ট কজ আর হচ্ছে গিয়ে আপনার ম্যাটেরিয়াল কজ। গড হচ্ছে একটা এফিশিয়েন্ট কজ, ওই যে কাঠমিস্ত্রির মতো। সো ইউনিভার্স কিভাবে আসলো, ইউনিভার্সের প্রি এক্সিস্টিং স্টেটটা কি ছিল, সেইটা হচ্ছে গিয়ে একটা ন্যাচারাল এক্সপ্লেনেশন। অর্থাৎ ইউনিভার্স একটা প্রি এক্সিস্টিং স্টেট থেকে ইউনিভার্সটা আসছে, একটা থিওরি আসলো, একটা মডেল আসলো। তো বললো ইউনিভার্স হচ্ছে একটা প্রি এক্সিস্টিং স্টেট থেকে আসছে। তো এটা হচ্ছে ম্যাটেরিয়াল এক্সপ্লেনেশন। আর আমরা যে ব্যাখ্যা দিলাম এটা হচ্ছে একটা পার্সোনাল এক্সপ্লেনেশন বা এজেন্ট কজেশন। এটাকে বলা হয় এজেন্ট কজেশন, অর্থাৎ পার্সোনাল। যেমন ফর এক্সাম্পল, একটা প্লেন যখন বানানো হয়, প্লেনটা যেটা দিয়ে বানানো হয় ম্যাটেরিয়াল দিয়ে, সেটা হচ্ছে প্লেনের ম্যাটেরিয়াল এক্সপ্লেনেশন, সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, অর্থাৎ ম্যাটেরিয়াল এক্সপ্লেনেশন, ফর্মাল এক্সপ্লেনেশন। আর প্লেনটা যে বানাইছে সেটা হচ্ছে একটা পার্সোনাল এক্সপ্লেনেশন। সো যদি কেউ বলে প্লেনটাকে ব্যাখ্যা করো, তো আমরা বলতে পারবো প্লেনটা ব্যাখ্যা করো মানে প্লেনটা কি দিয়ে বানানো হয়েছে, এটার ইঞ্জিন কি। সো এটা হচ্ছে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন। আর যদি স্যার বলে যে অমুক ব্যক্তি, অমুক সায়েন্টিস্ট ও এই প্লেনটা বানাইছে, তাহলে এটা হচ্ছে একটা পার্সোনাল এক্সপ্লেনেশন। সো অ্যান unembodied mind is the best candidate for a timeless, spaceless, immaterial cause of the universe. So আমরা পুরো আর্গুমেন্ট থেকে এখানে পৌঁছালাম যে ইউনিভার্সের যে কজটা আছে সেটা হবে টাইমলেস কারণ সেটা ইনফিনিট, সেটা হবে স্পেসলেস কারণ সেটা ইনফিনিট আনক্রিয়েটেড, এবং সেটা হবে ইমম্যাটেরিয়াল, আনবডিড। সো এই হচ্ছে একটা আর্গুমেন্ট। আর আমরা একটা আর্গুমেন্ট দিতে পারি এখানে, লাস্ট স্লাইড, একটা আপাতত এটা আর করবো না। এটা হচ্ছে গিয়ে ডিডাকটিভ আর্গুমেন্ট। জাস্ট ওই আর্গুমেন্টটার সাপোর্টেই একটা ডিডাকটিভ আর্গুমেন্ট যে ইনফিনিটি নিয়ে, যে an actual infinite cannot exist, বাস্তব অসীম এটা এক্সিস্ট করে না, an actual infinite cannot exist, যদি এটা ট্রু হয়, এটা ডিডাকটিভ আর্গুমেন্ট, যদি এটা ট্রু হয়। 2, an infinite history of past event is an actual infinite. So যদি ইউনিভার্সের হিস্ট্রি পাস্ট, যেটা ইউনিভার্সের হিস্ট্রি, যদি এটা ইনফিনিট হয় তাহলে এটা অবশ্যই একটা অ্যাকচুয়াল ইনফিনিট। প্রথম হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ইনফিনিট এক্সিস্ট করতে পারে না। 2 নম্বর হচ্ছে গিয়ে
যদি ইউনিভার্সের হিস্ট্রি পাস্ট এটা ইনফিনিট হয়, তাহলে ইউনিভার্সটাও বাই ডিফল্ট অ্যাকচুয়াল ইনফিনিট হবে। 3 নাম্বার, therefore an infinite history of past event cannot exist, তাহলে যদি 1 নাম্বার লাইনটা ট্রু হয় যে an actual infinite cannot exist, তাহলে 3 নাম্বার লাইনটা ট্রু যে therefore যে ইনফিনিট হিস্ট্রি অফ পাস্ট ইভেন্টস ইউনিভার্সের জন্য an infinite history of past events cannot exist, কারণ 1 নাম্বার ট্রু, সো 3 নাম্বার ট্রু। সো 4 নাম্বার হচ্ছে গিয়ে প্রেমিস therefore an universe is infinite, তাহলে the universe is infinite, আর 5 নাম্বার therefore it had a beginning, so therefore the universe is finite, and 5 নাম্বার therefore it had a beginning। ক্লিয়ার না? বাস্তব অর্থে অ্যাকচুয়াল ইনফিনিট নাই। 2 নাম্বার, ইউনিভার্সের যদি হিস্ট্রি পাস্ট ইনফিনিট হয় তাহলে এইটাও একটা অ্যাকচুয়াল ইনফিনিট, আর যেহেতু 1 নাম্বারটা ট্রু যে অ্যাকচুয়াল ইনফিনিট এক্সিস্ট করতে পারে না, তাহলে ইউনিভার্সের পাস্ট যেহেতু ইনফিনিট হবে তাহলে ইউনিভার্সটাও একটা অ্যাকচুয়াল ইনফিনিট হয়ে যাবে, তাহলে এইটাও ইউনিভার্সের পাস্ট ইনফিনিট থাকতে পারে না। সো দেয়ারফর দ্য ইউনিভার্স ইজ ফাইনাইট, ইউনিভার্সটা অসীম না সসীম, therefore it had a beginning। সো আমরা ইনফিনিটির উপরে আর্গুমেন্ট করে, ডিডাকটিভ আর্গুমেন্ট করে, ইনফিনিটির উপর ডিডাকটিভ আর্গুমেন্ট করে আমরা প্রুফ করলাম যে ইউনিভার্সের বিগিনিং আছে। কেন? কারণ অ্যাকচুয়াল ইনফিনিট নাই, আর ইউনিভার্সের পাস্ট যদি ইনফিনিট হয় তাহলে ইউনিভার্সও একটা অ্যাকচুয়াল ইনফিনিট হবে, আর অ্যাকচুয়াল ইনফিনিট থাকতে পারে না, তাহলে ইউনিভার্সের পাস্টও ইনফিনিট না, তাহলে ইউনিভার্স ফাইনাইট, তাহলে ইউনিভার্সের বিগিনিং আছে। সো আপাতত এতটুকু থাক, আমি আমার সেকেন্ড আর্গুমেন্ট যদি আজকে হয় আর না হলে নেক্সট পর্বে ইনশাআল্লাহ করবো।